আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। আজকেও আমি এসেছি বাংলা ব্যাকরণের কিছু টপিকস নিয়ে। যদিও টপিকসটা আগে থেকেই নির্ধারণ করা ছিল যে আজকে আমরা সন্ধি শিখব। তো ক্লাসটা স্টার্ট হওয়ার পূর্বে একটু সময় নিয়ে নেই যে যারা আমাদের আ দর্শক আছেন বা যারা আমাদের শ্রোতা আছেন বা শিক্ষার্থী আছেন তারা ততক্ষণ একটু আসুক। আমরা জাস্ট একটু এর মাঝে দেখে নেই যে আমার কথা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা বা এই লাইভটা আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা বা কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জাস্ট আমাকে জানাবেন। আমি আমার জায়গা থেকে সলভ করার ট্রাই করব ইনশাআল্লাহ। জাস্ট একটু আমাকে জানান কমেন্ট সেকশন করে বা কমেন্টে জানান যে হ্যাঁ, যে কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে, আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে। তাহলে আমি ক্লাসটা দ্রুত শুরু করব ইনশাআল্লাহ। আর যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে তাহলে ওইটারও সমাধান করব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, আমি একটু চেক করে নেই। আমি আমার একটু ল্যাপটপে দেখি যে ঠিকঠাক আছে কিনা। আমার সঙ্গে ইতিমধ্যে অনেকজন যুক্ত হয়ে গেছেন। ওকে, যারা লাইভটা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, অনেকেই জানিয়েছেন যে ঠিকঠাক আছে। বোর্ডটা একটু বাঁকানো। আসলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি বোর্ডটা একটু আমি সোজা করতে যাই তাহলে আমার লাইটটা বোর্ডের মাঝখানে আসে। দ্যাটস ওয়াই একটু বাঁকানো করা আছে। কষ্ট করে নেন। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে এই টেকনিক্যাল প্রবলেম গুলো থাকবে না। নতুন লাইট করা হবে। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছেন নিউ লুক। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ, সবাই বলছে ঠিকঠাক আছে। ওকে, যেহেতু সবাই বলছে ঠিকঠাক আছে তাহলে আমি ক্লাসের থেকে শুরু করতেই পারি। আর আজকে বিশ্ব শিক্ষক দিবস। যত শিক্ষক আছে সকলের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ক্লাস শুরু করছি। আর আপনাদের যারা শিক্ষক আছে তাদেরকেও অন্তত একটা উইশ জানাবেন যাদেরকে আপনারা বেশি পছন্দ করেন বা যাদের কাছ থেকে আপনি সবচেয়ে বেশি কিছু শিখেছেন তাকে একটু স্মরণ করবেন। ইনশাআল্লাহ তাদের থেকে আরো বেশি দোয়া পাবেন। ঠিক আছে? আমরা সবার কাছ থেকে কিছু না কিছু শিখি। প্রত্যেক জায়গাতেই শেখার কিছু না কিছু আছে। মানে যিনি আপনাকে পড়ান তিনি যে আপনার শিক্ষক তা না। তিনি ছাড়া আপনার পুরো পরিবেশটাই শিক্ষার জায়গা। একটা কবিতা আসছিল যেরকম যে বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র। আসলে আমরা সবাই সবার ছাত্র। জাস্ট উপলব্ধি করতে হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমি একটু দেখছি আমার সঙ্গে অনেকে যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন তারা লাইভটা একটু শেয়ার করবেন তাহলে আপনাদের যারা অন্য ফ্রেন্ড আছে তারাও দেখতে পাবে। অথবা যেসব ফ্রেন্ডের দেখার প্রয়োজন তাদেরকে মেনশন করে দেন। হয়তো অনেকে লাইভটা খুঁজে পায় না যে কোথায় লাইভটা হয়। এরকম যদি আপনাদের কোনো পরিচিত গ্রুপ থাকে, মেসেঞ্জিং গ্রুপ থাকে, আপনাদের নিজস্ব ওয়ালে শেয়ার করবেন তাহলে সবাই আমাদেরকে দেখতে পাবে। ঠিক আছে? আর আমরা মায়া ছড়াইতেই থাকি। ওকে? ঠিক আছে, মোটামুটি সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছে। আমি জাস্ট একটু কমেন্ট সেকশন চেক করে নিলাম। ওকে, আজকে আমরা যে বিষয়টা শিখবো সেই টপিকস এর নাম হচ্ছে সন্ধি। শিখবো হচ্ছে সন্ধি। ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে পড়েন। সন্ধি খুবই গুরুত্বপূর্ণ টপিকস। এখান থেকে প্রশ্ন পাবেনই। আপনি যতগুলো পরীক্ষা আছে কোনো না কোনো পরীক্ষাতে মাস্ট প্রশ্ন আসবেই। আর যেহেতু আজকে ক্লাসটা বিসিএস স্পেশাল ক্লাস, দ্যাটস ওয়াই সন্ধি থেকেও বিসিএস এর প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে। তো আসলে ক্লাসগুলি এমন না যে এখানে বিসিএস নির্ধারিত ক্লাস মানে এমন না যে আপনি শুধু বিসিএস এর জন্য পড়বেন, এমন না। আপনাকে সব বিষয়ে প্রিপারেশন নিতে হবে। আপনাকে বিসিএস এর জন্য প্রিপারেশন নেবেন, আপনার ব্যাংক জবের জন্য প্রিপারেশন নেবেন, আপনি প্রাইমারি যে শিক্ষক নিবন্ধন যে পরীক্ষা আছে বা কলেজ নিবন্ধন পরীক্ষা আছে এটার জন্য প্রিপারেশন নেবেন। আর প্রিপারেশন গুলো সবগুলি প্রায় কাছাকাছি। কোথাও একটু কোশ্চেন একটু বেশি কঠিন হয়, কোথাও একটু একটু সহজ হয়। এই বিষয়ে আপনার কোশ্চেন একটু অ্যানালাইসিস করতে হবে। দেখবেন যে কোথা থেকে প্রশ্ন আসে বেশি, কোথা থেকে কম আসে। সেই বিষয়ে একটু অ্যানালাইসিস করে পড়বেন। আপনি যখন কোনো বিষয় অ্যানালাইসিস করে পড়তে যাবেন তখন দেখবেন যে আপনার বিষয়গুলো অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে? আর কোনো প্রবলেম হলে সেই বিষয়ে শিক্ষককে জানাবেন। ওই বিষয়ে এক্সপার্ট শিক্ষকগণ আপনাদের ইনশাআল্লাহ অনেক হেল্প করবে। ওকে? ঠিক আছে, তাহলে আমি ডিরেক্ট লেসনে চলে যাচ্ছি। যেহেতু কেউ কোনো প্রবলেম ফেস করছে না বা প্রবলেম ফিল হচ্ছে না, তার মানে আমি ক্লাস শুরু করতেই পারি। ওকে, ঠিক আছে। আসেন আমরা তাহলে সন্ধি দিয়ে শুরু করি। আমরা সন্ধির কিছু বেসিক বিষয় শিখি যেগুলো জানা দরকার। দেখেন, সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? প্রশ্ন আসে, এমসিকিউ কার প্রশ্ন আসে যে সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়। আপনারা খাতায় লিখেন যে সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আজকে লেখার অনেক বিষয় আছে,
অনেক বিষয় লিখতে হবে। ক্লাসগুলো শুধু যে অনেকেই করে বা লিখে না বা হ্যান্ড নোট করে না, তাদের জন্য এই ক্লাসগুলো করে তেমন বেশি লাভ হবে না। কারণ কি, আপনি যখন একটা ক্লাস করবেন তখন যতক্ষণ করবেন ততক্ষণই মনে থাকবে, এরপরে দেখবেন যে ধীরে ধীরে ভুলে যাবেন। একটা ক্লাস যখন করবেন তখন দেখবেন যে ক্লাসের আমি যদি সর্বোচ্চটা দিয়ে ক্লাসটা দিই, আপনি যদি সর্বোচ্চটা দিয়েও ক্লাসটা নেন, তাহলে দেখবেন যে আপনি ক্লাসের সর্বোচ্চ 60 থেকে 70% আপনার মাথায় থাকবে। এরপর যদি আপনি যদি ক্লাসের হ্যান্ড নোট করেন তাহলে দেখবেন যে এটা 80% হয়ে যাবে। আর যদি কিছুই না করেন তাহলে সর্বোচ্চ 40% হবে। এই 40% আপনি 1 মাস পরে ওটা 10% নেমে আসবে। দ্যাটস ওয়াই আমরা যা বলি যখন যেভাবে বলবো ঠিক সেভাবে করবেন, দেখবেন যে আপনি বেশি উপকৃত হবেন। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন প্রশ্নটা এরকম হতে পারে যে সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে দেখেন সন্ধি হচ্ছে কোন তত্ত্বের বিষয়, সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আর এই আলোচ্য বিষয়গুলো কিন্তু আমি প্রথম লেকচারে পড়িয়েছিলাম। যারা প্রথম লেকচারটা মিস করেছেন বা আজকে আমাকে ফার্স্ট দেখছেন, তারা একটু আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের যে ফেসবুক যে পেজ থেকে লাইভ দেখছেন, এই পেজে দেখবেন যে আমাদের লাইভ ক্লাসগুলো আছে। সবচেয়ে ভালো হয় ইউটিউবে দেখলে ভালো, কারণ কি ইউটিউবে পজ করতে বা স্ট্রিমিংটা খুব ইজিলি স্ট্রিমিং করতে পারবে। ওকে, 2 নম্বর দেখেন যে সন্ধিকে ভাঙলে আমরা কি পাই বা সন্ধির বিশ্লেষিত রূপ কি। সন্ধির বিশ্লেষিত রূপ হচ্ছে সম যোগ ধা যোগ রস্বই। একটু মাথায় রাখবেন, এখানে ধা কিন্তু একটা প্রত্যয়সাধিত একটা চিহ্ন আছে, বাস যে সাইডটা আছে এটা হচ্ছে কৃত প্রত্যয়সাধিত শব্দ। অনেকেই দেখবেন যে এটাকে রুট ওভার বানিয়ে ফেলেন বা বর্গমূল বানিয়ে ফেলেন। আসলে এটা কিন্তু বর্গমূল না। যদি আপনি এটাকে বর্গমূল বানিয়ে ফেলেন তাহলে আপনি ভুল করে যাবেন। এটা কিন্তু বর্গমূল না, এটা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতুমূল। ঠিক আছে, ক্রিয়ামূল বলতে পারি। তার মানে এটা এইভাবে আসবে, সোজা দিকে আসবে, সোজা তুলে দিবেন। আপনি কখনো এই পাশে দিবেন না, দিতে গেলেই ভুল করে ফেলবেন। ঠিক আছে, ওকে। এখানে আমরা 2টা টপিক শিখলাম। দেখেন সন্ধির কোন তত্ত্বের আলোচ্য বিষয়, সন্ধি হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। আর সন্ধির বিশেষ রূপ হচ্ছে সম যোগ ধা যোগ রস্বই। ধাটা একটু অস্পষ্ট হয়ে গেছে, আমি স্পষ্ট করে লিখে দিচ্ছি। যদি কোনো লেখা বুঝতে প্রবলেম হয় আমাকে আস্ক করবেন, আমি কমেন্ট সেকশন চেক করে ইনশাআল্লাহ আবার লিখে দেব। ঠিক আছে, সম যোগ ধা যোগ। ওকে, একটু দেখে নেই যে ঠিকঠাক আছে কিনা সবাই। ওকে, ঠিক আছে। তার মানে দেখেন যে 2টা তথ্য পেয়েছি। এরপর আসেন যে সন্ধি বলতে কি বুঝি বা সন্ধি শব্দের অর্থ কি। এটা নিয়ে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, অনেকেই কনফিউজড হয়ে যায় বা ভাইভাতেও প্রশ্ন করে ফেলে। আসেন সন্ধি অর্থ কি সেটা জানি। আমরা খুবই সাধারণত জানি যে সন্ধি অর্থ হচ্ছে মিলন। সন্ধি অর্থ কি জানি, মিলন। আসলে যদি প্রশ্ন করে যে সন্ধি অর্থ কি, আপনি সঠিক উত্তরটা দিবেন যে মিলন, এটাই ঠিক আছে। কিন্তু আসলে সন্ধিতে মিলন ঘটে কিসের, এইটা আমাকে জানতে হবে। সন্ধিতে আসলে মিলন কিসের ঘটে। আসলে একটা শব্দ লিখি, খুবই কমন শব্দ লিখলাম যে বিদ্যা যোগ আলয় ইকুয়াল কি পাই আমরা, বিদ্যালয়। কি পাই, বিদ্যালয়। এখন দেখেন এই যে শব্দ লেগেছে বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, এখানে মিলন হয়েছে কার, বিদ্যা আলয়, 2টা শব্দ, শব্দের মিলন হয়েছে। আবার বিদ্যা আলয় পদ, পদ বলতে পারি কি পদের মিলন হয়েছে। আসলে এখানে শব্দেরও মিলন হয় না, পদেরও মিলন না, মিলনটা হয় ধ্বনির। আসেন কিভাবে ধ্বনির মিলন হয়। আসলে এখানে কিন্তু বিদ্যা আর আলয় এই দুটো যুক্ত হয়ে বিদ্যালয় হয়নি। এখানে দেখবেন যে এই বিদ্যার সবার শেষে কি আছে, একটা আ আছে। আবার দেখেন যোগ, এখানে একটা কি আছে, আ আছে। এই আ যোগ আ, এই দুটো আ যুক্ত হয়ে হয়ে গেছে আ। তার মানে এখানে আমরা বলতে পারি যে সন্ধিতে ধ্বনির মিলন ঘটে। কার মিলন ঘটে, ধ্বনির মিলন ঘটে। তার মানে সন্ধিতে মিলন হয় কিসের, ধ্বনির। প্রশ্ন যদি আপনাকে কাউকে ক্লিয়ার ভাবে উত্তর দিতে চান তাহলে উত্তর দিতে হবে যে সন্ধি অর্থ হচ্ছে ধ্বনির মিলন, বা সন্ধিতে মিলন ঘটে কিসের, ধ্বনির। আর সমাসে মিলন ঘটে কিসের, পদের। ঠিক আছে, সন্ধি আর সমাসের বেসিক বা প্রধান যে পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে যে সন্ধিতে মিলন ঘটে ধ্বনির আর সমাসে মিলন ঘটে পদের। আশা করছি এটুকু ক্লিয়ার। ঠিক আছে, ওকে। অনেকেই কমেন্ট করছেন, এইটুকু আশা করছি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। এবার আমরা সন্ধির প্রকারভেদের দিকে যাই। ওকে, ঠিক আছে, যারা শুনছেন তারা একটু উত্তর করবেন। ঠিক আছে, আপনারা একটু উত্তর করেন, আমি ততক্ষণ একটু কমেন্ট সেকশনের দিকে আসি। যে সন্ধি কত প্রকার, সন্ধি কত প্রকার, খুবই কমন প্রশ্ন, কিন্তু সবচেয়ে বেশি ভুল উত্তর আসে এই প্রশ্নে। আমি অনেক জায়গায় ক্লাস নিয়েছি, যখনই প্রথম স্টুডেন্টদেরকে বলি যে বলতো সন্ধি কত প্রকার, তখনই মানে সবাই ঝাঁপিয়ে ওঠে, অনেক সুন্দর সুন্দর উত্তর দেয়। তো আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনি একটু উত্তর করেন, দেখি যে কার উত্তরটা ঠিক হয় বা কে কেমন উত্তর করে। প্রশ্নটা হচ্ছে যে সন্ধি কত প্রকার। ঠিক আছে, উত্তরটা করেন, আমি আছি।
আপনারা সবাই চট জলদি উত্তর করে নেন। ওকে, অনেকেই উত্তর করছে। আমার লাইভ ক্যামেরাটা একটু সরে গেছে, নড়ে গিয়েছে। ঠিক আছে, ওকে, আমি একটু জাস্ট চেক করি। সন্ধি লিখছে, কেউ লিখছে 3 প্রকার, কেউ 2 প্রকার। ওকে, অনেকে উত্তর করছে, যে কেউ উত্তর করছে 3 প্রকার। আমার ক্যামেরাটা একটু ডিসপ্লেস হয়ে গেছে, আমি ঠিক করছি। ওকে, এখন আশা করছি ঠিক আছে। আমি ফোনটা চার্জে লাগিয়েছি, কারণ ফোনে চার্জে না লাগিয়ে রাখলে ফোনের চার্জটা খুব দ্রুত শেষ হয়ে যায়। ওকে, ঠিক আছে, অনেকে উত্তর করেছে 3 প্রকার, অনেকে উত্তর করছে 2 প্রকার, মানে যে যেমন জানে সেরকম উত্তর করছে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, আমরা আজকে সঠিকটা ঠিক শিখবো। দেখেন, সন্ধি থেকে যদি প্রশ্ন করে যে সন্ধি কত প্রকার বা সন্ধি মূলত কত প্রকার, তখন আপনার মাথাকে অবশ্যই ঠিক রাখতে হবে যে সন্ধি মূলত হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আসেন আমরা সঠিকটা শিখি। দেখেন, সন্ধিকে যদি ভাগ করা, সন্ধি হচ্ছে মূলত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে বাংলা সন্ধি, আরেকটা হচ্ছে তৎসম সন্ধি। আরেকটা কি সন্ধি? তৎসম সন্ধি। ওকে, তাহলে দেখেন যে সন্ধি মূলত কয় প্রকার? 2 প্রকার। এক নম্বর কি? বাংলা সন্ধি, আরেকটা কি? তৎসম সন্ধি। এটা শুধু যারা ভুল দিয়েছেন তাকে এখানে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, এটা অনেকেই ভুলভাবে পড়িয়ে আসে। আবার এটা যে ভুল করে যে একেবারে পড়ে আসে তা না, কারণ কি এখানে সূক্ষ্ম একটা মানে বিষয় আছে। বিষয়টা হচ্ছে আসলে সন্ধি আমরা 3 প্রকার পড়ি কিভাবে, যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। কিন্তু এগুলো হচ্ছে পরের ধাপ। যদি প্রশ্ন করে সন্ধি মূলত কয় প্রকার, সন্ধি প্রধানত কয় প্রকার, অথবা সন্ধি কয় প্রকার, তারা আমরা বলি সন্ধি মূলত কয় প্রকার? 2 প্রকার। এবার দেখেন, এই বাংলা সন্ধিকে আবার ভাগ করা হয়েছে 2 ভাগে। বাংলা সন্ধিকে ভাগ করছে কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে স্বরসন্ধি, একটা কি সন্ধি? স্বরসন্ধি। আরেকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আরেকটা কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। আবার দেখেন, এই তৎসম সন্ধিকে ভাগ করা হয়েছে 3 ভাগে। কয় ভাগ করেছে? 3 ভাগে। একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, একটা হচ্ছে স্বরসন্ধি, আরেকটা হচ্ছে বিসর্গ সন্ধি। কোন সন্ধি? বিসর্গ সন্ধি। ঠিক আছে, তাহলে দেখেন সন্ধি মোট কয় প্রকার পাচ্ছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা বলেন তো সন্ধি মোট কত প্রকার? এখন উত্তর করেন যে সন্ধি মোট কত প্রকার। দেখেন এখানে বাংলা আছে 2টা, তৎসম আছে কয়টা? 3টা। তাহলে সন্ধি কি মোট 5 প্রকার? না, এই উত্তর করলেও ভুল করবেন। আসলে সন্ধি মোট 5 প্রকার না, সন্ধি মোট হচ্ছে 3 প্রকার। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে সন্ধি মোট কয় প্রকার, তখন উত্তর হবে কয় প্রকার? 3 প্রকার। একটা কি? স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। আর যদি প্রশ্ন করে সন্ধি মূলত কত প্রকার, সন্ধি প্রধানত কয় প্রকার, তখন উত্তর হবে কয় প্রকার? 2 প্রকার। সেই 2 প্রকার কি কি? একটা হচ্ছে বাংলা সন্ধি, আর একটা হচ্ছে তৎসম সন্ধি। আশা করছি এইটুকু ক্লিয়ার। ঠিক আছে, ওকে, আশা করছি এটুকু ক্লিয়ার। ওকে, আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই। দেখেন যে সন্ধির প্রকারভেদটা নিয়ে আশা করছি এটা নিয়ে এমনভাবে ক্লিয়ার হয়ে থাকবেন যেন কখনোই এখান থেকে আর কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, আবার প্রশ্ন আসলে কখনোই যেন আপনার ভুল না হয়। ঠিক আছে, আসেন আমি আরেকবার রিমাইন্ড করে দিই যে সন্ধি কত প্রকার বা সন্ধি মূলত কয় প্রকার। সন্ধি হচ্ছে মূলত 2 প্রকার। সন্ধি মূলত কয় প্রকার? 2 প্রকার। কি কি সন্ধি? একটা হচ্ছে বাংলা সন্ধি, আর একটা কি সন্ধি? তৎসম সন্ধি। ঠিক আছে, আবার দেখেন এই বাংলা সন্ধিকে ভাগ করছে কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আর এই তৎসম সন্ধিকে ভাগ করা হয়েছে 3 ভাগে। তৎসম সন্ধিকে ভাগ করছে কয় ভাগে? 3 ভাগে। একটা কি সন্ধি? একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। এখন দেখেন এই বাংলাতে এবং তৎসমে দুইটাতে কিন্তু স্বর ব্যঞ্জন বা স্বর ব্যঞ্জন এই দুটো কিন্তু কমন। ঠিক আছে, এক্সট্রা থাকতেছে কি? বিসর্গ সন্ধি। এখন যদি আপনাকে প্রশ্ন করে যে সন্ধি মোট কয় প্রকার, তাহলে কি এভাবে ভাববেন যে এখানে বাংলা সন্ধি 2 প্রকার, তৎসম সন্ধি 3 প্রকার, তার মানে সন্ধি মোট 5 প্রকার? না, সন্ধি মোট 5 প্রকার না, সন্ধি মোট হচ্ছে 3 প্রকার। এই কমনটা থেকে 2টা, আর এক্সট্রা আছে একটা বিসর্গ সন্ধি। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আসেন আমরা শেষের দিক থেকে সন্ধি পড়া শুরু করি। ওকে, আমরা প্রথমেই শিখবো বিসর্গ সন্ধি। আমরা প্রথমেই শিখবো বিসর্গ সন্ধি। আসেন, বিসর্গ সন্ধি কি? এটা সবাই আমরা জানি যে বিসর্গ সন্ধি খুব সহজ। যে বিসর্গ সন্ধির মধ্যে মধ্যে কি থাকে? যে বিসর্গ থাকে, তাই না? কিন্তু এই বিসর্গ বিষয় একটু হালকা বিষয় জেনে আসি, যে এই যে বিসর্গ,
শুনুন, বিসর্গতে অবশ্যই ফাঁকা থাকবে, বিসর্গতে কি থাকবে, যে অবশ্যই বৃত্ত আকারে থাকবে। আর এই রকম বিন্দু দিলে হয়ে যাবে কোলন। এটা কি হয়ে যাবে, কোলন। কোলনে কিন্তু কোনো ফাঁকা থাকে না, এটা জ্যোতি বা একটা ছেদ চিহ্ন। এটা কি ছিল, বিসর্গ। দেখ, এই বিসর্গ হচ্ছে হজাত বর্গ। কি বর্গ, হজাত ছিল বা হজাত বর্গ। ঠিক আছে, এই বিসর্গ হচ্ছে র এবং দন্তস্ব এর সংক্ষিপ্ত রূপ, র এবং দন্তস্ব এর সংক্ষিপ্ত রূপ। ওকে, দেখেন বিসর্গ নিয়ে আমি দুইটা তথ্য দিয়েছি। বিসর্গ কি, একটা হচ্ছে হজাত শ্রেণী বা হজাত বর্গ, আর বিসর্গ হচ্ছে র এবং দন্তস্ব এর সংক্ষিপ্ত রূপ। দেখেন র এবং স এর সংক্ষিপ্ত রূপ কিভাবে, আমরা একটা শব্দ লিখলাম অন্তর। কি লিখলাম, অন্তর। দেখেন অন্তরকে আমরা কিন্তু লিখতে পারি যে অন্ত দিয়ে বিসর্গ দিলে এটাও কিন্তু অন্তরে প্রকাশ পায়। আবার দেখেন শব্দ আছে তপস, তাই না, এই তপস্কে কিন্তু আমরা তপ লিখে প্রকাশ করতে পারি, আমরা বিসর্গ রূপে প্রকাশ করতে পারি। দ্যাটস হোয়াই আমরা বলি যে র এবং স এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিসর্গ। ঠিক আছে, আচ্ছা এখন বিসর্গ সন্ধি কিভাবে করব। দেখেন মজার বিষয় হচ্ছে, আমরা সন্ধি অর্থ জানি মিলন, আমরা জানি কি যে সন্ধি অর্থ হচ্ছে মিলন, তাহলে সন্ধিতে মিল করে দেয়, এক জায়গায় করে দেয়। কিন্তু পরীক্ষায় মিল আকারে আসে না, পরীক্ষা আসে কি বিচ্ছেদ আকারে, এটাই পরীক্ষায় চেয়ে বসে। আর দেখেন সন্ধির তাহলে বিপরীত কি, সন্ধির বিপরীত হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ। এটাও পরীক্ষায় আসে যে সন্ধির বিপরীত কি, সন্ধির বিপরীত হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ। ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা শিখবো, টেকনিকে শিখবো যে বিসর্গ সন্ধি বের করার টেকনিক। খুবই এক মানে খুব মজার একটা টেকনিক আছে, এবং এই একটা টেকনিকের মধ্যে আপনি যতগুলো বিসর্গ সন্ধি আছে সবগুলো একবারে শিখে ফেলতে পারবেন। এক টেকনিকেই সকল বিসর্গ সন্ধি ক্লিয়ার, তাই না। আপনার 10 থেকে 12টা রুলস আছে, সেই রুলস গুলো মুখস্থ করা ভালো না একটা টেকনিকে সবগুলো শেখা ভালো। অবশ্যই একটা টেকনিকে সবগুলো শেখা ভালো। আসেন আমরা টেকনিকটা আগে শিখি। একটা স্টার দিবেন, ডাবল স্টার দেন। ডাবল স্টার দিয়ে লিখবেন যে শব্দের মাঝে, আমি আরেকটু ক্লিয়ার করে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লিখেন যে শব্দের মাঝে ওকার র রেফ। দেখেন কি কি বলছে, যে শব্দের মাঝে ওকার র রেফ এবং যুক্ত ব্যঞ্জনে। আমি আবার রিপিট করে দিচ্ছি যে শব্দের মাঝে ওকার র রেফ এবং যুক্ত ব্যঞ্জনে তালব্য শ, দন্তস্ব, মূর্ধন্য ষ থাকলে তা বিসর্গ সন্ধি হয়। ঠিক আছে, দেখেন আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের বোঝার সাপেক্ষে, যে শব্দের মাঝে ওকার র রেফ, আবার বলছি শব্দের মাঝে ওকার র রেফ এবং যুক্ত ব্যঞ্জনে তালব্য শ, দন্ত স এবং মূর্ধন্য ষ থাকলে তা বিসর্গ সন্ধি হয়। কিভাবে হয় আসেন আমরা এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। ওকে, এর মধ্যে একটু দেখি যে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, একটু জানাবেন যে কোনো প্রবলেম থাকলে। ওকে, অনেকে বলছেন যে বুঝতে পারছি না এরকম কিছু, সন্ধির বিপরীত কি। ওকে ঠিক আছে, ওকে। আসেন আমরা এক্সপ্লেন করি যে কিভাবে এগুলো আমরা দেখে বুঝবো যে এটা বিসর্গ সন্ধির উদাহরণ বা বিসর্গ সন্ধি হয়। আসেন একটু এক্সপ্লেন করে দিই। এটা আশা করি সবার লেখা হয়ে গেছে। ঠিক আছে, দেখেন মাথায় রাখবেন যে, মাথায় রাখতে হবে যে এগুলো থাকবে কোথায়, সবসময় শব্দের মাঝে, শব্দের কিন্তু শেষে না। শব্দের মাঝে কি থাকবে, ওকার থাকবে, র থাকবে অথবা রেপ থাকবে। আর এই যে তিনটা স আছে, এই তিনটা স কোথায় থাকবে, যুক্ত ব্যঞ্জনে। যখন যুক্ত ব্যঞ্জনে আমরা তালব্য স, দন্ত স, মূর্ধন্য ষ দেখবো, তখনই আমরা তাকে শুধু বিসর্গ সন্ধি বলতে পারবো। আর এগুলো সবসময় থাকবে কোথায়, শব্দের মাঝে। শব্দের শুরুতে থাকলেও হবে না, শব্দের শেষে থাকলেও চলবে না। ঠিক আছে, আসেন আমরা কিছু উদাহরণ দেখে ক্লিয়ার হয়নি। আমি একটা শব্দ লিখলাম যে
আবিষ্কার, তারপর লিখলাম দুর্নীতি, এরপর লিখলাম মনোরম। ঠিক আছে, দেখেন শব্দ লিখেছি কি কি, আমি লিখেছি যে আবিষ্কার, দুর্নীতি, মনোরম। তার মানে আমাদের টেকনিক কি ছিল, যে শব্দের মাঝে ওকার, র, রেফ, কি কি ছিল, শব্দের মাঝে ওকার, র, রেফ এবং যুক্ত ব্যঞ্জনে তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য স থাকলে সেগুলি কি হচ্ছে বিসর্গ সন্ধি। এখন দেখেন এই যে শব্দ আছে মনোরম, দেখেন মনোরম এর মাঝে এই শব্দটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যেটা বিসর্গ সন্ধি। কারণ কি এই মনোরমের মধ্যে দুইটা সাইন আছে, সাইন আছে কয়টা, দুইটা। দেখেন একটা কি শব্দের মধ্যে ওকার পেয়েছি, ওকার তাহলে কি হয় বিসর্গ সন্ধি হয়, আবার দেখেন কি র, তাই না। আমরা নিব কোনটা, নিব কোনটা যেটাতে আমাদের অর্থ ঠিকঠাক থাকবে সেই শব্দটাকে বেছে নিতে হয়। এখন থেকে আমরা ওকারকে আগে নিয়ে দেখি যে কি হয়। দেখেন এই যেহেতু ওকারকে দিয়ে বুঝছি যে এটা বিসর্গ সন্ধি, এখন বিসর্গ নিরূপণ করবো কিভাবে, বিসর্গ নির্ণয় করবো কিভাবে। দেখেন নির্ণয় করার নিয়ম হচ্ছে আপনি যে সাইনটা দেখে বুঝবেন বিসর্গ সন্ধি সেই সাইনটাকে তুলে দিতে হয়। আবার বলছি যে আপনি যে সাইনটা দেখে বা যেটা দেখে বুঝবেন যে শব্দটা বিসর্গ সন্ধির উদাহরণ, আপনি সেই সাইনটাকে উঠিয়ে দিবেন। এখন দেখেন মনোরমে আমরা কোনটা দেখে বুঝছি বিসর্গ সন্ধি, অবশ্যই ওকার দেখে বুঝছি, তার মানে আমরা ওকারকে উঠিয়ে দিব এবং যে জায়গা থেকে উঠিয়ে দিব সেই জায়গাতে কি বসাবো, বিসর্গ বসাবো। তার মানে দেখেন মনোরমের সন্ধি বিচ্ছেদ কি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে যে মন বিসর্গ যোগ রম। তাহলে দেখেন মন বিসর্গ যোগ, কারণ কি এই ওকারটা উঠিয়ে দিয়েছি, উঠিয়ে দিয়ে কি বসিয়েছি, বিসর্গ বসিয়েছি। এরপর দেখেন দুর্নীতি, কি আছে দুর্নীতি, তার মানে কি শব্দের মধ্যে ওকার, র, রেফ, এখানে কি পেয়েছি, রেফ পেয়েছি। এখন কি করবো তাহলে, অবশ্যই রেফ দেখেই বুঝতেছি এটা কি, কি শব্দ, মানে কোন সন্ধি হবে, এটা অবশ্যই বিসর্গ সন্ধি হবে, কারণ কি শব্দের মধ্যে কি আছে, রেফ আছে। এখন দেখেন যে সাইনটা দেখে আমি বুঝবো এটা বিসর্গ সন্ধি, সেই সাইনটাকে কি করে দেবো, উঠে দেবো। এখন দেখেন এই রেফের উচ্চারণটা কোথায় হচ্ছে, নয়ের আগে না পরে। দেখেন দুর্নীতি, আমরা কিন্তু অবশ্যই নীতি বা নয়ের আগে রেফের উচ্চারণ করছি, তার মানে কি বিসর্গটা বসবে কোথায়, অবশ্যই আগে বসবে। তাহলে বিসর্গ সন্ধি যদি করতে যায় তাহলে এটা হয়ে যাচ্ছে কি, যে দু বিসর্গ যোগ নীতি, কি হয়ে যাচ্ছে, দু বিসর্গ যোগ নীতি। এরপর দেখেন আবিষ্কার, কি লিখেছি, আবিষ্কার, তাহলে শব্দের মাঝে ওকার, র, রেফ অথবা যুক্ত ব্যঞ্জনে, কি বলেছি, যুক্ত ব্যঞ্জনে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স। এখন দেখেন কয়ের সঙ্গে কি যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য স যুক্ত আছে, তার মানে কি এই সাইনটা দেখেই আমি বুঝতে পেরেছি এটা কোন সন্ধি হবে, এটা বিসর্গ সন্ধি হবে। কোন সন্ধি হবে, বিসর্গ সন্ধি হবে। তাহলে দেখেন এই সাইনটাকে উঠিয়ে দিতে হবে। এখন দেখেন এই মূর্ধন্য ষের উচ্চারণ কারের আগে, কয়ের আগে না কয়ের পরে, কয়ের আগে হচ্ছে, যার সাথে বিসর্গটা কয়ে বসবে, কয়ের আগে বসবে। ঠিক আছে, তাহলে এটার সন্ধি বিচ্ছেদ আমরা কিভাবে করব, এটার সন্ধি বিচ্ছেদ করব আবি বিসর্গ যোগ কার, আবিষ্কার। কি খুব সহজে হয়ে যাচ্ছে না এখন। তার মানে দেখেন আমরা খুব সহজে বা ইজি একটা টেকনিকে বুঝতে পারবো যে কোনগুলো আমাদের বিসর্গ সন্ধি আর কোনগুলো আমাদের বিসর্গ সন্ধি না। আশা করছি এটা বুঝতে পেরেছেন। এইটুকুতে কারো কি কোনো প্রবলেম আছে, যদি প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাবেন অথবা আমাকে মেসেঞ্জারে জানাবেন বা গ্রুপে জানাবেন, আমরা আমাদের জায়গা থেকে উত্তর করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তো জানাতেই হবে, না জানলে তো আপনার প্রবলেম সলভ করতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের বিসর্গ সন্ধি খুবই শর্টকাট টেকনিক। এরকম অহরহ যত শব্দগুলো পাবেন সব শব্দগুলোতে কি আপনি অনায়াসেই এই একটা টেকনিকের মধ্যেই আপনি বিসর্গ সন্ধি নিরূপণ করতে পারবেন। তবে এগুলোর দু একটা ব্যতিক্রম আছে, এখন আমি দু একটা ব্যতিক্রম দেখাচ্ছি। দেখেন ব্যতিক্রম নাম্বার যদি এক নাম্বার দেই, একটা হচ্ছে নীরব, নিরক্ত, নীরব, নিরস। দেখেন এইগুলো হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম বলার কারণ কি, আমরা শিখেছিলাম বা টেকনিকে পড়েছিলাম যে যে সাইন দেখে বুঝবো যে এটা বিসর্গ সন্ধি, আমরা সেই সাইনটা কি করতাম, উঠিয়ে দিতাম বা তুলে দিতাম। কিন্তু এই জায়গাতে তা করা যায় না। এই শব্দগুলোতে
দেখবেন যে এখানে আমরা যে সাইনটা দেখে বুঝবো যে এটা বিসর্গ সন্ধি সেই সাইনটা আমরা উঠে দিতে পারি না। যেমন দেখেন এটা হচ্ছে নীরব, নীরবে আমরা র দিকে বুঝতেছি এটা বিসর্গ সন্ধি, কারণ কি শব্দের মাঝে র এসেছে। তাহলে এই জায়গাতে আমরা করবো কি, এই জায়গাগুলো আমরা করি, এখানে দেখেন যেহেতু এটা চেঞ্জ করতে পারি না, আমরা চেঞ্জটা এই জায়গাতে করে ফেলি। এই জায়গাতে কি দীর্ঘইকার আছে, এই দীর্ঘইকারটা হয়ে যাবে হ্রস্বইকার, নি বিসর্গ যোগ র, নীরব। ঠিক সেম ভাবে সবগুলোই নি বিসর্গ যোগ রক্ত। ঠিক নিরোগেও ঠিক সেম ভাবে আসবে যে নি বিসর্গ যোগ রোগ। আবার দেখেন শেষে কি আছে নিরস, নিরসও কি দেখেন র দেখে বুঝতেছি যে এটা বিসর্গ সন্ধি। তাহলে আমরা কি করব যে নি বিসর্গ যোগ রস। তবে এগুলো দেখবেন যে সবগুলি দন্তনয় দীর্ঘইকার দিয়ে শুরু হয়, ঠিক আছে, নিরগ নীরব নিরক্ত নিরস। এই জায়গাগুলোতে দেখবো যে আমরা শুধু নয়ে রস্বইকার দিয়ে দিব আর বিসর্গ দিয়ে দিব। আশা করছি এটা পারবে, এটা খুবই সহজ জিনিস, সবারই মুখস্থে থাকে, ঠিক আছে। তবে এই ব্যতিক্রম গুলো মাথায় রাখবেন, কারণ কি ব্যতিক্রম থেকে প্রশ্ন আসলে আপনাকে পারতে হবে, কারণ কি এখানে অনেকেই ভুল করে ফেলবে বা অনেকে সন্ধি বিচ্ছেদ করতে পারবে না, আপনাকে পারতে হবে। আর মনে রাখবেন যখন কোনো কঠিন বিষয় বা যেগুলো কি এক্সেপশন, ওইগুলো যখন আপনি পারবেন তখন এগিয়ে থাকবেন, কারণ কি যেগুলো খুবই কমন মোস্ট কমন সেগুলো সবাই পারে, যেগুলো সবাই পারে ওইগুলো আপনি পেরে লাভ নেই, কারণ কি ওইগুলো সবাই উত্তর পারবে। যেগুলো অন্যরা পারবে না সেগুলো আপনাকে পারতে হবে। যখন দেখবেন যে যেগুলো অন্যরা পারে না আপনি পারেন, তখন দেখবেন যে আপনি যে কোনো প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন, ঠিক আছে। ওকে, এই তো নরমালি গেল বিসর্গের কাহিনী। এরপরে আমরা শিখবো স্বরসন্ধি। কি শিখবো? স্বরসন্ধি। ওকে, ওকে, একজন বলছে আরেকবার রিপিট করতে, এখন রিপিট আর করছি না, আপনি আরেকবার রিপিট দেখে নিন। এবার আসলে আমরা স্বরসন্ধি শিখবো। আসলে স্বরসন্ধিতে কি ঘটে দেখবেন যে স্বরসন্ধি হওয়ার নিয়ম কি, স্বরসন্ধি হতে পারে একভাবে, স্বরসন্ধি হতে কিভাবে একভাবে, একভাবে ছাড়া স্বরসন্ধি আর হয় না। তার মানে বিষয়টা সন্ধিতে মিলন ঘটে কার ধ্বনির, তার মানে দুই পাশেই স্বরধ্বনি থাকবে। ধরেন এখানে একটা শব্দ আছে প্লাস এখানে একটা শব্দ আছে, তাই না, ইকুয়াল একটা মেইন শব্দ। এখন দেখেন এখানেও থাকবে শেষে থাকবে স্বর, এটারও শেষে থাকবে স্বর। তার মানে দেখবেন যে যে সন্ধি বিচ্ছেদে দুই পাশে স্বর থাকবে বা স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে, আমি আবার বলছি সংজ্ঞাটা এরকম যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে কি সন্ধি বলে? স্বরসন্ধি বলে। আসলে আমরা কিছু স্বরসন্ধি দেখি। শব্দ প্রথম যাতে শুরু করছেন সেটাই দেখেন, যদি আমি লিখি যে বিদ্যা যোগ আলয়। এখন দেখেন বিদ্যা সবার শেষে কি আছে? একটা আ আছে, আবার এখানেও কিছু একটা আ আছে। তার মানে কি আ যোগ আ ইকুয়াল কি হয়েছে? আ হয়েছে। তার মানে কি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে সন্ধি হয়েছে, দ্যাটস এটা কি সন্ধি? স্বরসন্ধি। এখন দেখেন স্বরসন্ধির কিছু মানে রুলস আছে, যে রুলস গুলো যদি আপনি পড়তে যান আপনি পড়ে শেষ করতে পারবেন না। আমরা বেসিক কিছু জিনিস শিখবো, যে জিনিসগুলোতে একটার মাধ্যমে অনেকগুলো করতে হবে, এরকম কিছু টেকনিক শিখবো। এতে হবে কি যে আপনার অল্প পরিশ্রমে অনেক বেশি ফলপ্রসূ হবে, ঠিক আছে। আসেন আমরা দেখে নিই। যেমন দেখেন যদি আমি আর ক্ষেত্রেই আসি, এই আ হতে পারে অ যোগ অ অথবা আ যোগ আ। দেখেন কমা দিয়ে দেই তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তারপর দেখেন আমার অর সঙ্গে এটা যুক্ত করলেও আ হতে পারে, তাহলে কি অ যোগ আ ইকুয়াল আ হতে পারে। আবার দেখেন, আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করি, একটু ভালো হয়ে গেছে। দেখেন আমরা পাই অ যোগ অ, সরি অ যোগ অ ইকুয়াল আ পাই, এটা একটা পাই। আবার দেখেন অ যোগ আ ইকুয়াল হচ্ছে আ। আবার দেখেন আ যোগ আ ইকুয়াল হচ্ছে আ। তার মানে দেখেন অ এবং আ এই দুটার কম্বিনেশনে যে কোনো পাশে পাইলেই সেটা এক কথায় আ হয়ে যাবে। শর্টকাট নিয়ম হচ্ছে আপনি শব্দের মানে শেষের দিকেও যদি অ পান বা পরেরটাতে যে আ পান, যে কোনো জায়গাতে অ এবং আ এই দুটার কম্বিনেশন পাইলেই সেখানে চোখ বন্ধ করে কি হয়ে যাবে? আ হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে যে আমি কখন অ নিব আর কখন আ নিব, তাই না?
আসলে এটা খুবই মানে জটিল প্রশ্ন। আসলে কিছু উদাহরণ দিয়ে এগুলো ক্লিয়ার করবো যে কিভাবে নিবেন। একটা শব্দ লিখলাম, দেখেন শব্দটা হচ্ছে পাঠাগার। কি শব্দ? পাঠাগার। এর পাঠাগার কি শব্দ? এটা সন্ধি সাধিত শব্দ। এখন দেখেন এইখানে আমি যদি নিলাম, প্রথমের নাম হচ্ছে পাঠ যোগ আগার, কি নিলাম? পাঠ যোগ আগার। এখন দেখেন এখানে পাঠের সঙ্গে কি আছে? একটা অ আছে। কি আছে? অ আছে। এর পাশে কি আছে? আ আছে। এই দুটা মিলে কি হয়েছে? আ আছে। এখন আমি নিব কিভাবে? দেখেন আমি চাইলে কিন্তু পাঠের সঙ্গে যদি আমি এই আগারটা বাদ দিলাম, দিয়ে এখানে আমি আকারটা দিলাম, পাঠা যোগ গার। এখন দেখেন পাঠা বলে একটা শব্দ আছে, কিন্তু পাঠার সঙ্গে গার বলে কোনো শব্দ আছে? গার বলে কিছু নেই। দেখেন মেন শব্দ গেছে আগার। আগার মানে কি? স্থান। আগার মানে কি? স্থান বোঝায়। এখন দেখেন এই জায়গাতে আপনি চাইলে আ যোগ আ ইকুয়াল আকার করতে পারেন। এই জায়গায় তো আ যোগ আ ইকুয়াল আকার করতে পারেন। আসলে আপনি দেখেন যে পাঠা যোগ আগার, পাঠাগার, তোমাকে যে স্থানে পাঠা রাখা হয় তাকে কি আমরা পাঠাগার বলি? অবশ্যই না। আসলে এখানে দ্যাটস ওয়াই পাঠ নিতে হবে। পাঠ মানে কি? পড়াশোনা করা বা পাঠদান করা হয়। যেখানে পাঠদান করা হয় সেটাকে আমরা কি বলি? পাঠাগার বলি। তার মানে আপনাকে অর্থের দিকে ঠিকঠাক রেখে আকার নেবেন না অকার নেবেন সেটা নির্ভর করবে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। বিষয়টা যদিও একটু জটিল, তবে এখন হয়তো ক্লিয়ার হয়েছে। তাহলে দেখেন এখানে পাঠাগারে কি নেবেন? পাঠ যোগ আগার, পাঠাগার। আরেকটা উদাহরণ দিয়ে আরো বেশি ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন যদি আমি লিখি কারাগার, কি লিখলাম? কারাগার। দেখেন কারাগারকে ভাঙলে আমরা কয় ভাঙতে পারি? একটা ভাঙতে পারি কি? কার যোগ আগার। ঠিক আছে। এখন দেখেন এই আগার মানে স্থানটা আমরা আগে জেনে নিয়েছি, স্থান। এখন দেখেন কি আমি কার দিব না কারা দিব? এখানে অবশ্যই কারা দিতে হবে। কারা মানে হচ্ছে যারা জেলে থাকে তাদেরকে কারা বলা হয়। তবে কি কারা যোগ আগার, এখানে অর্থটাও ঠিকঠাক থাকছে। তার মানে এখানে আ যোগ আ ইকুয়াল কি হচ্ছে? আকার হয়ে যাচ্ছে। তার মানে এটা আসলে আপনার ডিপেন্ড করবে যে শব্দটার অর্থ কি। আপনি অর্থ দেখেই অকার কিংবা আকার নেবেন। ঠিক আছে। যদি এটা একটু ক্রিটিক্যাল, তবে মাথায় একবার মানে গেঁথে গেলে আপনার পরবর্তী গুলো খুব সুবিধা হবে। ঠিক আছে। ওকে, আমি একটু এর ফাঁকে একটু কমেন্ট দেখে নিই। ওকে, সবাই ঠিকঠাক বুঝতে পারছেন? আশা করছি কারো কোনো প্রবলেম হচ্ছে না বা হবে না। এটা হলো অয়ের ক্ষেত্রে। এরপরে আসেন আমরা দিক দেখবো যে দীর্ঘ ইকার ক্ষেত্রে কি করবে। এবার দেখেন দীর্ঘ ইকার। দেখেন দীর্ঘ ইকারকে আমরা ভাঙতে পারি দুই ভাগে। একটা কিভাবে ভাঙতে পারি? রস্বই যোগ রস্বই ইকুয়াল হয় দীর্ঘ ই, অথবা রস্বই যোগ দীর্ঘ ই এটাও ইকুয়াল হয় দীর্ঘ ই। তার মানে কোথাও যদি আমি রস্বই এবং দীর্ঘ ই এই দুটার কম্বিনেশন পাই, তাহলে সেটা অটো কি হয়ে যাবে? দীর্ঘ ইকার হয়ে যাবে। এখন আমরা দীর্ঘ ইকার নিব কিভাবে? কোনটার সঙ্গে নিব? ঠিক আগেরটার মতো আপনাকে অর্থ দেখতে হবে যে কোথায় কোথায় দীর্ঘের অর্থ ঠিকঠাক থাকে। ঠিক আছে। আসলে আমরা কয়েকটা উদাহরণ থেকে ক্লিয়ার করে নিচ্ছি। ঠিক আছে। তবে মনে রাখবেন কয়েকটা শব্দে অলওয়েজ দীর্ঘ ইকার বসে। কয়েকটা শব্দে সবসময় দীর্ঘ ইকার বসে। এই শব্দগুলো যদি কোথাও আসে আপনি অবশ্যই ওখানে দীর্ঘ ইকার লিখবেন। সেই শব্দ হচ্ছে ইস, তারপর হচ্ছে ইক্ষণ, ইস, ইক্ষণ, ঈশ্বর। কি কি লিখেছি? যে ইস, ইক্ষণ, ঈশ্বর। এই শব্দগুলোতে বরাবরই কি বসে? দীর্ঘ ইকার বসে। কোথাও যদি সন্ধিবিচ্ছেদ প্রশ্ন এই শব্দগুলো আসে, তাহলে অবশ্যই এখানে কি বসবে? অবশ্যই এখানে দীর্ঘ ইকার বসবে। ঠিক আছে। যেমন দেখেন আমি একটা উদাহরণ যদি লিখি, শ্রীশ। আমি কি লিখেছি? শ্রীশ। দেখেন শ্রীশকে ভাঙবো কিভাবে? শ্রী। এখন দেখেন কোথাও কোনো মানে স্বর না থাকলে সেখানে আমরা এখানে ইস দীর্ঘ, এখানে দেখেন যদি আমি নেই তাহলে অবশ্যই ইস আসতেছে। এই ইসটা কোন স্বর দিব? দীর্ঘ ইকার দিব। এখানে আপনি তাহলে ইস রস্বইকার দিতে পারতেন, ভাবতেন যে ঠিক আছে এখানে দীর্ঘ ইকার যোগ রস্বইকার ইকুয়াল তো দীর্ঘ ইকারই হয়, কিন্তু না, যখন আপনি ইস লিখতে হবে তখন অবশ্যই আপনাকে দীর্ঘ ইকার লিখতে হবে। তার মধ্যে দেখেন যে দীর্ঘ ইকার কিভাবে ভাঙবেন এটাও আপনাকে ডিপেন্ড করবে যে আপনার কোনটার কিরকম অর্থ ঠিকঠাক আছে। ঠিক আছে। এটা খুব বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলো আমরা আসলে মুখস্থ করে আসছি। যখন আপনি একটু কয়েকটা রুলস পড়বেন, রুলসের মধ্যে পড়তে গেলে দেখবেন যে বিষয়গুলো আপনার জন্য অনেক ইজি হয়ে আসবে। আপনি একটা নিয়মের মধ্যে অনেকগুলো শব্দ শিখতে পারবেন। আসলে আরেকটা কমন জিনিস দেখিয়ে আমি মেইন পার্টে যাচ্ছি।
কোথাও যদি আপনি জফলা পান, জফলা অথবা অন্তস্থীয় জ থাকে, সেই জায়গাতে আমরা বসাবো রস্বইকার। তারপর দেখেন যদি কোনো শব্দে আমরা জফলা পাই অথবা জ পাই, সেই জায়গাতে আমরা কি করব, রস্বইকার দিব। ঠিক আছে, আসেন খুবই একটা কমন উদাহরণ দিয়ে শুরু করি। শব্দ লিখলাম যে ইত্যাদি, কি লিখলাম, ইত্যাদি। তারপর দেখেন ইত্যাদি, এটা খুবই কমন এবং সবাই মুখস্থ করে ফেলছি। আসেন আমরা দেখি যে কি হয়। ইতি যোগ আ দি। এখন দেখেন প্রথমে কি রস্বই ত ইতো নিয়েছেন, দ্যাটস এখানে কোথায় জফলাটা কার সঙ্গে আছে, ত এর সঙ্গে, দ্যাটস তোর জায়গায় কি দিয়েছেন, জফলা দিয়েছেন ইতি, আর এই যে আদি মিলে আদি হয়ে গেছে। তাহলে কোথাও যদি আমরা জফলা পাই, সেই জফলার জায়গাতে আমরা কি লিখব বলেন তো, রস্বইকার দিব। ঠিক আছে, একটা গেল ইত্যাদি। আরেকটা দিয়ে যদি বলি আমি প্রত্যেক, কি দিলাম, প্রত্যেক। এখন দেখেন প্রত্যেক সন্ধি বিচ্ছেদটা প্রথমে কি দিলাম আমরা, প্র আর ত নিলাম, নেওয়ার পর দেখেন এই জফলাটা কার সঙ্গে আছে, ত এর সঙ্গে আছে, দ্যাটস ওয়াই প্রতি দিলাম। এরপরে কি দেখেন থাকতেছে কি, এখানে একটা কিন্তু একার থাকতেছে, এই একারটা সামনে দেন এ আকারে, আর ক থাকতেছে এক, প্রত্যেক। তার মানে দেখেন প্রতি যোগ এক, প্রত্যেক। তার মানে যেখানে আমরা জফলা পাবো সেখানে কি বসাবো, একার বসাবো। ঠিক আছে, কারো কি যেগুলো কি বুঝতে প্রবলেম হচ্ছে, যদি প্রবলেম হয় একটু জানাবেন। ঠিক আছে, ওকে। আসেন এটা তো খুব কমন উদাহরণ দিল, একটা কঠিন দিক যদি বলি আমি, শব্দ লিখছে নদ্যম্বু। ঠিক আছে, এখানে দেখেন এটা সন্ধি বিচ্ছেদ প্রশ্ন আমরা কি করব, প্রথমে কি নিব, নদ নিব, নিয়ম অনুযায়ী প্রথম ন আর দ নিলাম। এখন দেখেন জফলা আছে, জফলা দিলে কি রস্বইকার দিব, শুধু রস্বইকার বসে না, দেখেন এইখানে আপনি রস্বইকার যদি দেন তাহলে কি যাচ্ছে, নদী হয়ে যাচ্ছে। এরকম নদী কি আপনি কোথাও দেখেছেন, লেখাটা ছোট হয়ে গেছে আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, এটা আমি আরেকবার ক্লিয়ার করছি। জফলা থাকলে রস্বইকার বা দীর্ঘইকার দুইটাই বসে, সেটা ডিপেন্ড করবে যে আপনার শব্দের অর্থটা কি আসছে। সেই শব্দটা আমি একটা শব্দ লিখেছিলাম, সেটা হচ্ছে নদ্যম্বু। এখন দেখেন বাংলা কি পাচ্ছি আমরা, নদ প্রথমে পাচ্ছি, এর সঙ্গে কি একটা জফলা আছে, জফলা দিলে কি হতে হবে, রস্বইকার। আপনি কি আসলে রস্বইকার দিবেন, না রস্বইকার দিলে কি নদী এরকম কোনো শব্দ আছে, তার কি আপনি রস্বইকার দিতে পারবেন না, আপনাকে দিতে হবে কোন কার, দীর্ঘইকার। এরপরে কি একটা অ আসবে, কোথাও কোনো স্বর না থাকলে আমরা অ নিতে পারি, তারপরে অম্ব। তাহলে দেখেন এবার আপনার অর্থটা ঠিকঠাক আছে, নদী যোগ অম্বু, নদ্যম্বু। ওকে, ওকে, এটা জফলার ক্ষেত্রে গেল। এখন দেখেন যদি কোথাও জ থাকে, যদি কোথাও শুধু জ থাকে তাহলে আমরা কি করব, যদি কোথাও শুধু জ থাকে তাহলে আমরা কি করব, ওকে একটা উদাহরণ যদি লিখি আমি যে উপর্যুপরি। এখন দেখেন এই শব্দে কিন্তু জ ফলা নেই, এই শব্দে কি আছে, জ আছে। তার মানে আমরা জানি যে কোথাও যদি জ ফলা অথবা জ থাকে সেই জায়গাতে রস্বইকার এবং দীর্ঘইকার দুটাই হতে পারে, আর রস্বইকার এবং দীর্ঘইকার হবে, এটা ডিপেন্ড করবে যে শব্দটা অর্থ অনুযায়ী। ঠিক আছে, এখন দেখেন এখানে ভাঙ্গি যদি আমি, তাহলে কি পাচ্ছি, উপর, কারণ কি এই রেপটা তখন নিচে চলে আসবে। এখন দেখেন এখানে কি জফলা আছে, জফলা দিলে কি হয়ে যাবে, জফলা দিলে হয়ে যাবে রস্বইকার, তাহলে কি উপরই হয়ে গেল। এখন দেখেন এটা ভ্যানিশ, এটা বসছে কেন, তাহলে থাকে কি রস্ব উকার, তাহলে রস্বটাকে পরের জায়গায় দেন উ ও রি, এই তো হয়ে গেছে, তাই না। এটা যদি একটু বড় হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে আরেকটা খুব মানে সহজ উদাহরণ দিচ্ছি। দেখেন যদি বলি যে পর্যায়, দেখেন একটা সহজ উদাহরণ দিয়ে দিলাম যে পর্যায়। এখন দেখেন এখানে কি আছে, জফলা আছে, এখানে কি রেফ আছে, রেফটাকে আমরা সামনে আসলাম পর। এখন যেহেতু জফলা বা জ আছে, এটা তো কি রস্বই করা যাচ্ছে, পরি যোগ আই, তাহলে দেখেন এটা হচ্ছে পর্যায়। তার মানে কোথাও যদি আমরা জফলা দেখি, সেই জফলার ক্ষেত্রে রস্বইকার অথবা দীর্ঘইকার বসতে পারে। এই রস্বইকার এবং দীর্ঘইকার বসবে কিভাবে, সেটা ডিপেন্ড করবে যে শব্দটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, আশা করছি এটা পারবেন, এটাও সহজ আছে। এরপরে আরেকটা রুলস দেখি, আমরা এরকম করে 4 থেকে 5টা বা 6টা খুব কমন রুলস দেখবো, যে রুলসের মাধ্যমে আমরা অনেক কঠিন বিষয়গুলো সহজ করে পড়তে পারবো। ঠিক আছে, যদি কোথাও আমরা বফলা,
বফলা পাই, যদি কোথাও আমরা বফলা থাকে সেই জায়গাতে হতে পারে হ্রস্ব উকার অথবা দীর্ঘ উকার। আবার বলছি, যদি কোথাও বফলা থাকে, বফলা তাহলে কি হতে পারে? হ্রস্ব উকার হতে পারে, দীর্ঘ উকার হতে পারে। আসেন কিছু কমন উদাহরণ দেখি। যেমন দেখেন, যদি আমি লিখলাম স্বল্প, কি লিখেছি? স্বল্প। তারপরে দেখেন স্বর সঙ্গে কি আছে? বফলা আছে। তাহলে বফলা তাহলে কি হবে? হ্রস্ব উকার। দ্যাটস ওয়াই আমরা দিলাম সু যোগ অল্প, স্বল্প। কি হয়ে গেল? সু যোগ অল্প, স্বল্প। ঠিক আছে, এটা খুব কমন হয়ে গেছে না? ওকে, এবার দেখেন যদি আমি বলি বৌদ্ধাগমন, দেখেন শব্দ রেখেছি যে বৌদ্ধাগমন। এই বৌদ্ধাগমন শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? এবার আপনারা একটু করে দেখান যে আমি এর সঙ্গে ধর সঙ্গে ব আছে, তাহলে দেখেন বৌদ্ধাগমন এই শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? একটু আপনারা করে দেখেন, দেখি যে কে কে বুঝতে পেরেছেন সেই অনুযায়ী উত্তর করে ফেলবেন। হ্যাঁ, অনেকে বলছে যে রেপ থাকার পর বিসর্গ হলো না কেন? রেপকে যদি বিসর্গ ফেলেন তাহলে দেখেন যে শব্দটা উত্তর ঠিক থাকবে না। আপনি যদি বিসর্গ বসান, আপনি যদি বিসর্গ কখন বসাবেন? যখন অর্থ ঠিকঠাক থাকবে। অর্থ তো ঠিকঠাক থাকবে না। একজন প্রশ্ন করেছেন যে উপর্যুপরি বা উপযুক্ত এই শব্দগুলোতে আমি কেন এটাকে বিসর্গ শব্দ দিতে পারবো না? ঠিক আছে, আপনি বিসর্গ বানান, আপনি যেটাকে দিয়ে বিসর্গ বানাবেন আপনার দুপাশে অর্থ ঠিকঠাক রাখতে হবে। মনে রাখবেন সন্ধির ক্ষেত্রে অবশ্যই অর্থ খুবই গুরুত্বপূর্ণ। আপনি দুপাশে অর্থ ঠিকঠাক থাকতে হবে, নলে তো অকার বা আকারের তো কোনো ঠিকঠাকই থাকতো না। আমরা ইচ্ছা মতো অকার এবং আকার বসাতাম, আর ইচ্ছা মতো অকার এবং আকার বসাইলে তখন কি আপনার সন্ধি ঠিকঠাক থাকতো না? তার মানে আপনাকে ওই টেকনিকের পাশাপাশি মাথায় রাখতে হবে যে আপনার অর্থ ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, ওকে, ওইটা বিষয়ে আপনি ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন যে কোন জায়গায় কি আসবে। আপাতত এটা করে ফেলুন। ওকে, অনেকেই লিখেছেন, মানে বেশিরভাগ কমেন্টে উত্তর আসতেছে বধূ যোগ আগমন। অনেকেই এটা উত্তর করেছেন বধূ যোগ আগমন। অনেকেই কমেন্ট করেছে বধূ যোগ আগমন। এবার আসেন একটু আমি ক্লিয়ার করে দিই। ওকে, ঠিক আছে, আপনি জানেন যে রস্যকার দীর্ঘকার, আমি একটা যদি আপনাদের বোঝা উচিত ছিল, যদি একটা আমি রস্যকার দিয়েছি তাহলে অবশ্যই একটা রস্যকার দিয়ে দিব না, অবশ্যই দীর্ঘকার দিয়ে দিব। আসলে বধূ বানাতে রস্যকার না, বধূ হবে দীর্ঘকার। বধূ কি হবে? দীর্ঘকার। তার মানে বধূ যোগ আগমন। তার মানে আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে বড় বিষয়। আসলে হবে যে বধূ দীর্ঘকার যোগ আগমন, মানে এখানে বধূতে দীর্ঘকার আসবে। ঠিক আছে, অনেকেই বুঝতে পেরেছেন। দেখেন এগুলো হচ্ছে সন্ধির খুব মানে কিছু বেসিক রুলস গেল, এগুলো পরীক্ষাতে আপনারা অনেকে হচ্ছে সন্ধি মুখস্থ করে ফেলেন, রুলস না মুখস্থ করে, সেটাও ভালো, কোনো প্রবলেম নেই। আর সন্ধি থেকে খুব মানে কমন কিছু প্রশ্ন আসে, সেগুলো আপনারা পারেন। কিন্তু আপনাকে যেটা ভালো করে শিখতে হবে সেটা হচ্ছে সন্ধির কিছু শব্দ আছে যেগুলো মুখস্থ রাখা টাফ, মনে রাখা টাফ, পরীক্ষায় প্রশ্ন আসলে পারাটাও খুব কঠিন হয়ে যায়। সেই শব্দগুলো জানতে হবে। তবে এই শব্দগুলোতে একটা সুবিধা যে এই শব্দগুলো কঠিন, অনেক কঠিন শব্দ, এখানে সন্ধি বিচ্ছেদ চায় না, খুব কম চায়। সেটা হচ্ছে আমরা শিখবো এখন স্বরসন্ধির হচ্ছে নিপাতনে। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, খাতায় লিখেন যে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি? এটা অনেক কঠিন, যেটা কঠিন হয় সেটাই বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। ইম্পর্টেন্ট হওয়ার বড় একটা কারণ, কারণ কি কঠিন গুলো অনেকে পারে না। আর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বলেন বা চাকরি পরীক্ষা বলেন, এগুলোতে আসলে মানে কি বলে যে বাছাই করা না, এগুলোতে বাদ দেওয়া হয়। দেখবেন যে একটা পোস্টের জন্য অনেক অনেক পরীক্ষার্থী আবেদন করে, তার মানে যাদেরকে নেই তারাই যে শুধু যোগ্য তা না, এখানে কিন্তু আরো অনেক যোগ্য থাকে। তার মানে আপনাকে যোগ্য হয়েও বাদ পড়বেন, তার মানে আপনাকে যোগ্যতা থাকলেই যে চান্স পাবেন বা যে কোনো জায়গায় টিকবেন বিষয়টা এমন না। ঠিক আছে, ওকে। আসলে আমরা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মুখস্থ রাখবো কিভাবে। দেখেন নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির আমি একটা কবিতা দিব বা গল্প দিব। এই গল্প বাইরে এখন পর্যন্ত বাইরে প্রশ্ন আসেনি বললে চলে। আর আশা করছি এইটুকু মুখস্থ রাখলে আর বাকি পরীক্ষাগুলো পার পেয়ে যাবেন, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। কারণ কি?
এখান থেকে যে শব্দগুলো আছে শব্দগুলো বিগত কয়েক বছর ধরে দেখা গেছে বিভিন্ন বিসিএস পরীক্ষায় বলেন বা চাকরি পরীক্ষায় বলেন বা অ্যাডমিশন টেস্টে পরীক্ষাতে বলেন, এই শব্দগুলোর মধ্যে থেকে এসেছে। এর বাইরে শব্দ আসেনি বললেই চলে, খুবই কম আসেনি, মানে পাওয়া যায়নি। তো দ্যাটস ওয়াই আপনি যদি এই কবিতাটা বা এই গল্পটা মনে রাখেন তাহলে দেখবেন যে আপনার এই নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি নিয়ে কোনো প্রবলেম থাকবে না। মনে রাখবেন যে সবাই কিন্তু সাধারণ রুলস বা যেগুলো খুবই কমন রুলস এগুলো কিন্তু অনেকেই পেরে যায় বা জেনে গেছে, তাই না? মনে রাখতে পারে না কোনটা, সেটা হচ্ছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। এটা মনে রাখা সবার জন্য টাফ হয়ে যায় এবং পারে না, আপনাকে এটা পারতে হবে। দ্যাটস ওয়াই আপনি এখানে ক্লাস করতে আসছেন, আপনাকে শিখতে এসেছেন, কারণ আপনি শিখবেন সেইটাই যেটা আপনার জন্য বেশি কাজে লাগবে, যেটা আপনার মধ্যে অন্যের সঙ্গে ডিফারেন্স ক্রিয়েট করবে। ঠিক আছে, দেখেন গল্পটা যদিও কঠিন তারপরে আমার মুখস্থ হয়েছে, আশা করছি আপনারও মুখস্থ হয়ে যাবে। আমি গল্পটা একবার বলে দিচ্ছি। গল্পটা এরকম, কি আপনারা গল্প শুনতে রেডি তো? ওকে, আপনারা রেডি হলেই আমি স্টার্ট করব। ওকে, ছন্দ চেয়েছে বলে ছন্দ চাই। ঠিক আছে স্যার, গল্প বলেন বা ছন্দ বলেন, যেটা হচ্ছে সেটা যেরকম যে কুলোটা গবাক্ষ ও মার্তণ্ড সহ স্বৈর সীমন্ত দলের অন্যান্যরাও গবেন্দ্র সারঙ্গের কথায় স্বীয় ইচ্ছায় প্রৌঢ় বয়সে এসে দশার্ণর প্রেষণের দ্বারা অক্ষৌহিনীকে পরোক্ষভাবে রক্তষ্ট ও বিম্বষ্ট করলো। কি শুনে খুব কঠিন মনে হলো? খুব সহজ না? আমার কাছে এখন সহজ হয়ে গেছে, আপনাকে ওটা সহজ বানাইতে হবে। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, তারপর লিখে দেবো, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনিও বাসায় বসে কয়েকবার পড়বেন, পড়ে যদি মুখস্থ হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি মুখস্থ না হয় তাহলে আপনি ভয় পাবেন না, অন্তত শব্দগুলো মাথায় মনে রাখবেন। ঠিক আছে, এই শব্দগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। আর মনে রাখবেন এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ পরীক্ষায় চায় না, আসে বলবে যে নিচের কোনটি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, অথবা শব্দটাতে বলবে যে এইটা কোন সন্ধির উদাহরণ। তখন আপনাকে জানতে হবে, যদি শব্দটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি কিন্তু অটো পেয়ে যাবেন, ইয়েস এটা নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ঠিক আছে, গল্পটা এরকম যে কুলোটা গবাক্ষ ও মার্তণ্ড সহ স্বৈর সীমন্ত দলের অন্যান্যরাও গবেন্দ্র সারঙ্গের কথায় স্বীয় ইচ্ছায় প্রৌঢ় বয়সে এসে দশার্ণর প্রেষণের দ্বারা অক্ষৌহিনীকে পরোক্ষভাবে রক্তস্থ ও বিম্বষ্ট করলো। কি পারবেন না? ওকে, আসলে আমরা লিখে ফেলি, তাহলেই শিখে যাবেন ইনশাল্লাহ। খাতার উপরে হেডলাইন দেবেন যে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। ঠিক আছে, ওকে, আমি সবাই খাতায় লিখেন। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করে লিখি, সবার বুঝতে সুবিধা হবে। কুলোটা গবাক্ষ ও মার্তণ্ড সহ স্বৈর সীমন্ত দলের অন্যান্যরাও গবেন্দ্র সারঙ্গের কথায় স্বীয় ইচ্ছায় প্রৌঢ় বয়সে এসে শুদ্ধোদন হয়ে দশার্ণর। ঠিক আছে, আপনারা এইটুকু আগে লিখে নেন, আমি বাকিটুকু লিখে দিচ্ছি। আমার এখানে স্পেস না, আমার উপরে মিশাইতে হবে, জাস্ট জলদি আপনারা লিখে নেন, আমি পরেরটা লিখে দিচ্ছি। ওকে, অনেকের মনে হয়ে গেছে, যাদের হয়ে গেছে, হ্যাঁ একজন লিখেছে যে জলের মতো সহজ। ভাই জল কখনোই সহজ না, জল আসলে খুবই কঠিন বিষয়। কারণ কি, জলকে আপনি সহজ পাত্রে রাখলে সহজ, কঠিন পাত্রে রাখলে কঠিন, মানে জলকে আপনি যেখানে রাখবেন সেই পাত্রের রূপ বা আকার ধারণ করে। তার মানে কি, এর মতো মানে বর্ণচোরা বা বর্ণ, কি বলবো, যে বর্ণ যে অন্য বর্ণ ধারণ করতে, এরকম কোন বস্তু আর পৃথিবীতে নেই। আপনার জলের সঙ্গে দেখবেন যে যত প্রকার রং মেশাবেন সে তত প্রকার রং ধারণ করবে। তার মানে কি, জল কখনোই সহজ বিষয় না।
জল হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়। ওকে, আশা করছি এটুকু হয়ে গেছে, আমি ইরেজ করে দিচ্ছি। আমি ডাস্টারটা করে রাখলাম। ওকে, ডাস্টার করে ফেলেছি। আমি লিখেছিলাম যে দশার্ণর প্রেষণের দ্বারা অক্ষৌহিণীকে পরোক্ষভাবে রক্তস্থ ও বিম্বষ্ট করলো। রক্তস্থ ও বিম্বষ্ট করলো। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, দেখেন যারা মিলাতে পারেনি মিলে নেন। যে কুলটা, গবাক্ষ ও মার্তণ্ড সহ শৈর সীমন্ত দলের অন্যান্যরাও গবেন্দ্র সারঙ্গের কথায় স্বীয় ইচ্ছায় প্রৌঢ় বয়সে এসে দশার্ণর প্রেষণের দ্বারা অক্ষৌহিণীকে পরোক্ষভাবে রক্তস্থ ও বিম্বষ্ট করলো। শেষের দুটো শব্দ হচ্ছে রক্তস্থ ও বিম্বষ্ট করলো। যারা লেখা বুঝতে পারছে না আমি আবার বলে দিচ্ছি, যে প্রেষণের দ্বারা অক্ষৌহিণীকে পরোক্ষভাবে রক্তস্থ ও বিম্বষ্ট করলো। আশা করছি পেরে যাবেন। ওকে, ঠিক আছে, এইটুকু শেষ। তারপরে দেখেন আপনার নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি হয়ে গেল। এখন প্রশ্ন হতে পারে যে নিপাতনে মানে কি। আমি এটা প্রথমে ক্লিয়ার করা উচিত ছিল, হয়তো অনেকে জানেন যে নিপাতনে মানে কি, এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, নিপাতনে মানে হচ্ছে যা নিয়ম মানে না। আবার বলছি, নিপাতনে মানে কি, যা নিয়ম মানে না। আর নিপাতনে স্বরসন্ধি মানে কি, নিপাতনে স্বরসন্ধি মানে হচ্ছে যে সন্ধিটা স্বরসন্ধির নিয়ম মানে না, তাকে আমরা নিপাতনে স্বরসন্ধি বলি। এখন প্রশ্ন হতে পারে এই শব্দগুলোকে কেন আমরা নিপাতনে স্বরসন্ধি বলছি। আসেন আমরা ব্যাখ্যা করছি বা প্রমাণ দিচ্ছি যে এইগুলো আসলে স্বরসন্ধির নিয়ম মানেনি, দ্যাটস ওয়াই আমরা একে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলবো। ওকে, আসেন আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি লিখলাম যে অন্যান্য, আমার গল্পের মধ্যে কিন্তু শব্দটা ছিল যে কুলটা, গবাক্ষ, মার্তণ্ড সহ শৈর সীমন্ত দলের অন্যান্যরাও কি ছিল, শৈর সীমন্ত দলের অন্যান্যরাও। এখন দেখেন এই যে অন্যান্য, এই শব্দটা কিন্তু নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। দেখেন এটার সন্ধি বিচ্ছেদ কি, এটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে অন্য যোগ অন্য। এখন দেখেন আমরা কিছুক্ষণ আগে স্বরসন্ধিতে পড়ে আসলাম, যদি কোথাও থাকে অ যোগ অ ইকুয়াল কি হয়, আকার হয়। তার মানে এখানে হওয়া উচিত ছিল যে অন্যান্য, এখানে হওয়া উচিত কি ছিল, অন্যান্য। কিন্তু আসলে কিনা অন্যান্য হয়ে গেছে না অন্যান্য হয়ে গেছে। তার মধ্যে দেখেন এখানে কিন্তু আকার আসেনি বা সন্ধির নিয়ম মানেনি, এই জন্য এটাকে কি বলছি আমরা, নিপাতনে। আর যেহেতু সন্ধি রয়েছে স্বরপর্ণের মিলনে, দ্যাটস ওয়াই নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। আবার দেখেন আমরা যদি অন্যান্য লিখি, এটা লিখি যে অন্যান্য, দেখেন অন্যান্য সন্ধি বিচ্ছেদ কিন্তু একই, অন্য যোগ অন্য। তাহলে দেখেন এখানে অ যোগ অ ইকুয়াল কি পাই আমরা, আকার পাই। তার মানে দেখেন এখানে আকারটা ঠিকঠাক আছে, যে অন্য যোগ অন্য ইকুয়াল অন্যান্য, এখানে আকারটা ঠিকঠাক আসছে। কিন্তু এখানে দেখেন অন্য যোগ অন্য, এখানে অন্যান্য না হয়ে গেছে কি, অন্যান্য হয়ে গেছে। তার মানে দেখেন এখানে নিয়মটা মানেনি। আর যেহেতু নিয়মটা মানেনি, দ্যাটস ওয়াই কি সন্ধি, এটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। ওকে, আশা করছি সবাই ক্লিয়ার। ঠিক আছে, দেখি একটু কি বুঝতে প্রবলেম কিনা। অনেকে বলছে অর্থগুলো জানতে, ভাই এতগুলো অর্থ কেমন করে বলবো। কুলোটা মানে কি, যে নারী সতী নয় বা এরকম। গবাক্ষ মানে কি, গবাক্ষ মানে হচ্ছে জানালা, ঠিক আছে। মার্তণ্ড মানে হচ্ছে সূর্য। এরকম সবগুলোর অর্থ তো আপনাকে বলা পসিবল না, যেগুলো অর্থ পারবেন না সেগুলো আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে উত্তর জানিয়ে দেবো, ঠিক আছে। অক্ষৌহিণী, অক্ষৌহিণী মানে কি, অক্ষৌহিণী মানে হচ্ছে যে অনেকগুলো হাতি ঘোড়া সবকিছু নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত, সেটা হচ্ছে অক্ষৌহিণী। ঠিক আছে, এগুলো যেগুলো অর্থ লাগবে যদি না পারেন আমাকে জানায়, আমি উত্তর দিয়ে দিব, ঠিক আছে। সবগুলো অর্থ আমার জানা আছে। এরপর আমরা শিখবো ব্যঞ্জন সন্ধি। জলদি আসেন, আমরা শিখবো ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে। দেখেন ব্যঞ্জন সন্ধি হয় তিন ভাবে। ব্যঞ্জন সন্ধি হতে পারে কয় ভাবে, তিন ভাগে। তার মানে এনা যে ব্যঞ্জন সন্ধি তিন প্রকার। তবে কিছু কিছু ভাষা বিজ্ঞানী আছে, ব্যাকরণবিদ আছে, তারপর ব্যঞ্জন সন্ধিকে তিন প্রকারই বলছে। কারণ কি, মানে হচ্ছে এগুলো
তিনটা ভাবে করা যায়। একটা কি স্বর প্লাস ব্যঞ্জন, অথবা ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, অথবা ব্যঞ্জন প্লাস স্বর। এই তিনটা মাধ্যমে আমরা করতে পারি। কি করতে পারি? একটা হচ্ছে স্বর প্লাস ব্যঞ্জন, আরেকটা হতে পারে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, আরেকটা হচ্ছে ব্যঞ্জন প্লাস স্বর। তার মানে দেখেন সন্ধি বিচ্ছেদের কোথাও আগে বা পরে, যদি কোথাও আগে বা পরে কোথাও যদি আমরা স্বরধ্বনি সরি আগে বা পরে কোথাও যদি ব্যঞ্জন ধ্বনির আমরা মিলন পাই, তো সেটাকে চোখ বন্ধ করে কোন সন্ধি বলবো? ব্যঞ্জন সন্ধি বলবো। ঠিক আছে, ব্যঞ্জন সন্ধি মোটামুটি সহজ, অনেকেই পারেন, কিছু কিছু রুলস আছে ওগুলো দেখে নেবেন। আমি ওই দিকে না যাচ্ছি, ডিরেক্ট এটার ব্যতিক্রম বা যেটা বেশি ইম্পর্টেন্ট সেই দিকে যাচ্ছি। ঠিক আছে, এটারও ইম্পর্টেন্ট কি, আমরা এটারও নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধিটা আগে শিখবো। আসলে আমরা খাতায় লিখে নিই যে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। কি শিখবো? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি শিখবো। আচ্ছা, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি মানে কি? যে সন্ধিগুলো ব্যঞ্জন সন্ধির কোনো নিয়ম মানে না, তাকে আমরা বলবো যে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এটা আগেরটার মতো এত কঠিন না, তুলনামূলক সহজ আছে, এটা একদম মুখস্থ রাখবেন। ঠিক আছে, আমি কবিতার আকারে আপনাকে লিখে দেবো, আপনিও ঠিক কবিতার আকারে লিখবেন, দেখবেন এটা আজকেই মুখস্থ করে ফেলবেন। ওকে, এবং পরে আমি যদি সুযোগ পাই আপনাদের হোম ক্লাস দিয়ে দেবো। এটা কবিতাটা এরকম যে ষোড়শী মনীষার একাদশী বৃহস্পতি, তা দেখিয়া আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি, তস্কর ও গোষ্পদ পরস্পর দুলোকের পতঞ্জলি। ওকে, আপনি 3 লাইন না, আপনি 2 লাইন আগে মুখস্থ করবেন। 2 লাইন, প্রথম লাইনটা কি? যে ষোড়শী মনীষার একাদশে বৃহস্পতি, তা দেখিয়া আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি। আমি আবার বলছি, ষোড়শী মনীষার একাদশে বৃহস্পতি, তা দেখিয়া আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি। আগে আমরা এই 2 লাইন শিখবো, এই 2 লাইন লিখবো। ঠিক আছে, যদি বলে লিখি তাহলে লেখা হবে যে ষোড়শী মনীষার একাদশে বৃহস্পতি, ষোড়শী মনীষার একাদশে বৃহস্পতি, তা দেখিয়া আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি, তা দেখিয়া আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি। শেষের লাইন হচ্ছে তস্কর ও গোষ্পদ, তস্কর ও গোষ্পদ পরস্পর পরস্পর দুলোকের পতঞ্জলি। ওকে, লিখে ফেলেন, আমি এরপরে এক্সপ্লেন করছি। একটু দেখে নেবেন, আর একটু দ্রুত পড়াচ্ছি, কারণ কি এটা তো মানে শেষ করতে হবে মোটামুটি। আর আর বেশিক্ষণ টাইমও নেই, শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর এটা এগুলো এই ক্লাসগুলো কিন্তু আবার ইউটিউবে আবার আপলোড হবে, দ্যাটস আপনারা ইউটিউবে আটকে আটকে দেখতে পারবেন। আর আমি যদি এখানে বেশি টাইম নিয়ে ফেলি, তাহলে দেখবেন যে আমার অনেক বিষয় মিস হয়ে যাবে, তাই না? একটু আপনাদেরও বুঝতে হবে। যখন যে বিষয়টা আপনার বুঝতে একটু প্রবলেম হবে, দেখছেন যে ওটা দ্রুত পার হয়ে যাচ্ছে, তখন এইটার জন্য আপনি ইউটিউবে দেখবেন। দেখবেন যে আমাদের ইউটিউবে চ্যানেল আছে, যে মার্কস ফরওয়ার্ড নামে ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা সেশন ওখানে আপলোড করা হয়। সব যতগুলো লাইভ ক্লাস হয়েছে বা লাইভ প্রোগ্রাম হয়েছে, সবগুলি আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে। আমাদের ইউটিউব চ্যানেল নাম্বার ঠিক আমাদের যে ফেসবুক চ্যানেল, ফেসবুক আইডি, সেই আইডি নামে আছে। মার্কস ফরওয়ার্ড লিখে সার্চ করলে আপনি দেখবেন পেয়ে যাবেন। সেখানে দেখবেন প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেওয়া আছে, আপনি ওখানে পজ করে বা আটকে যেভাবে শখ সেভাবে দেখতে পারবেন, স্লো মোশনও দেখতে পারবেন, স্পিড বাড়িও দেখতে পারবেন। ওইখানে একটু দেখে নেবেন কাইন্ডলি। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। এটা হয়ে গেছে।
ওকে, ঠিক আছে, আসেন এটা কেন নিপাতনের মানে বিসর্গ, সরি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হচ্ছে একটু আলোচনা করি। আসেন, আমরা কিছুক্ষণ আগে কিন্তু বিসর্গ সন্ধির রুলস পড়েছিলাম। বিসর্গ সন্ধির রুলস কি? প্রথমত শব্দের মাঝে ওকার, র, রেফ এবং যুক্ত ব্যঞ্জনে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স থাকে, তাহলে তা কি হবে? আমাদের বিসর্গ সন্ধি হবে। কিন্তু দেখেন আমি একটা শব্দ লিখেছিলাম যে বৃহস্পতি। দেখেন বৃহস্পতি, এই বৃহস্পতি বা বনস্পতি, বনস্পতি, দেখেন দুটোর মধ্যে কি দন্ত স্বরকে যুক্ত ব্যঞ্জন আকারে আছে না? আমরা কিন্তু পড়েছিলাম যে যুক্ত ব্যঞ্জনে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স থাকলে তার কোন সন্ধি হয়? তা অবশ্যই বিসর্গ সন্ধি হয়। কিন্তু এগুলো বিসর্গ সন্ধি হচ্ছে না। দেখেন এগুলো সন্ধি বিচ্ছেদ যদি করে তাহলে কি? বৃহ যোগ পতি, তাই না? মানে বিসর্গ সন্ধি হচ্ছে এভাবে হচ্ছে। ঠিক এটা তো যে বন বিসর্গ যোগপতি, তাহলে বিসর্গ সন্ধির আকারে বর্ণ বিসর্গ যোগপতি, বৃহ বিসর্গ যোগপতি, আমরা এটা পাওয়ার কথা। কিন্তু আসলে বর্ণ বিসর্গে এটার কোনো অর্থ পাওয়া যায় না বা কোনো অর্থ হয় না। দ্যাটস ওয়াই আমরাকে এই বিসর্গটি বন যোগপতি, বনস্পতি। আর দেখেন যেহেতু এটা বিসর্গ সন্ধি হওয়ার কথা ছিল, বিসর্গ সন্ধির নিয়ম মানেনি, আর হয়েছে যেহেতু ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন, সরি ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলন হয়েছে, এজন্য এটাকে আমরা বলবো যে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। ঠিক আগেরটাও এটা বৃহ বলে কিছু পাই না, এখানে বৃহৎ হবে, বৃহৎ যোগপতি, বৃহস্পতি। ওকে, এই তো গেল নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আপনারা একটু যেগুলো নিপাতনে সিদ্ধ এগুলোর প্রতি একটু বেশি গুরুত্ব দিবেন, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসলে অনেকেই ওই একই রকম মনে করে ভুল উত্তর দিবে, আপনাকে এই জায়গাতে এগিয়ে যেতে হবে। ওকে, ঠিক আছে, ব্যঞ্জন সন্ধির কয়েকটা খুব মানে কমন রুলস দিচ্ছি, দেখেন। আপনাকে একটা বিষয় মাথায় রাখবেন, বিসর্গ সন্ধির ক্ষেত্রে, বিসর্গ সন্ধির ক্ষেত্রে দেখবেন যে আমরা যে সাইনটাকে দেখে মানে উঠাই দাম, সেটাকে জন্য আমরা বিসর্গ বসি। কিন্তু দেখেন যদি কোথাও দূর সঙ্গে দু বিসর্গ এর পরে যদি দন্তস্ব পাই, তাহলে বিসর্গ থাকবে। এটার কথা হচ্ছে যে যদি দু বিসর্গের পরে আমরা দেখবেন যে অনেক ক্ষেত্রে আমরা শব্দের মাঝে কিন্তু বিসর্গকে উঠিয়ে দেই, রাখি না। কিন্তু কোথাও যদি দুইয়ের পরে বিসর্গ থাকে এবং তারপর যদি দন্তস্ব থাকে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে, তাহলে ওই জায়গাতে আপনাকে বিসর্গ রাখতে হবে। যেমন দেখেন যদি বলি কি যে দুঃসাহস, ঠিক আছে, আবার কি দুঃস্বপ্ন, এই শব্দগুলো মনে রাখবেন। এই শব্দগুলোর সঙ্গে কিন্তু আপনার অবশ্যই বিসর্গ যুক্ত থাকবে, ঠিক আছে? এগুলো থেকে আমরা বিসর্গ উঠতে পারবে না। আর বিসিএস থেকে বিসর্গ থেকে যে প্রশ্নটা আসলো সেই প্রশ্ন আমি একবার এক্সপ্লেন করে দিই যে বিসর্গ থেকে গত মানে পূর্ববর্তী একটা বিসিএস এর প্রশ্ন আসলো, সেটা ছিল যে সদ্যজাত। দেখেন এখন আপনার জন্য কিন্তু এটা বুঝতে অনেক বেশি সহজ হয়ে গেছে। কেন সহজ হয়ে গেছে? আপনি দেখেই বুঝতে পারছেন কি শব্দ। আপনার কারণ কি? আপনার জানা আছে যে শব্দের মাঝে যদি ওকার, র, রেফ এর কোনো একটা যদি শব্দের মাঝে থাকে, তাহলে এটা কোন সন্ধি বলতো? বিসর্গ সন্ধি। এটা কিন্তু একটা বিসিএস এর প্রশ্ন ছিল, এটা সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। এখন আপনি দেখেন এটা দেখে বুঝবেন কোন সন্ধি হয়ে যাবে, অবশ্যই পারা উচিত। বলুন এটা কোন সন্ধি হবে? এটা হবে বিসর্গ সন্ধি। কি সন্ধি? বিসর্গ সন্ধি। আর কোন সাইনটা থেকে আমরা বলবো বিসর্গ সন্ধি? অবশ্যই ওকার থেকে বলবো বিসর্গ সন্ধি। তাহলে কি ওকার থেকে আমাদের থাকবে? থাকবে না। দ্যাটস ওয়াই আমাদের কি হবে? সদ্য বিসর্গ যোগ জাত, সদ্যজাত। তার মানে দেখেন আপনি যদি একটু স্টাডি করেন, একটু পড়াশোনা করেন, একটু মনোযোগ দেন, দেখবেন যে এই ক্লাসগুলো করবেন, সঙ্গে বইগুলোতে পড়াশোনা করবেন, প্র্যাকটিস করবেন, আপনার সন্ধি নিয়ে প্রবলেম থাকবে না। সন্ধি যে খুব কঠিন চ্যাপ্টার তা কিন্তু না। আরেকটা প্রশ্ন অনেকেই করে ফেলে, খুব মানে মোস্ট কমন প্রশ্ন বা একটু ক্রিটিক্যাল টাইপ, যে বলে যে কোন পদের সন্ধি হয় না। অনেকেই প্রশ্ন করে থাকে, অনেক জায়গায় প্রশ্ন পেয়ে থাকে যে কোন পদের সন্ধি হয় না। আসলে প্রশ্নটা ভুল, যদি বলে প্রশ্নটা ভুল। কারণ কি? সকল পদেরই সন্ধি বিচ্ছেদ করা যায়। আমরা বিশেষ করে সন্ধি বিচ্ছেদ করবো সব। অনেকে বলে যে অব্যয় পদের সন্ধি বিচ্ছেদ করা যায় না, এটা একটা ভুল কথা। কারণ কি? ইত্যাদি, ইত্যাদি শব্দটা কিন্তু অব্যয় শব্দ, একদম ভাঙতে পারি না। ইতি যোগ আদি ভাঙতে পারি। আবার অনেকে বলে ক্রিয়াপদের সন্ধি বিচ্ছেদ করা যায় না। কি করা যায় না? ক্রিয়াপদের সন্ধি বিচ্ছেদ করা যায় না। কিন্তু ক্রিয়াপদে যে সন্ধি বিচ্ছেদ করা যায় এটাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বইয়ে প্রকাশ করেছেন। বাংলা ভাষায় ইতিবৃত্ত বই উনি সন্ধি বিচ্ছেদ করেছেন ক্রিয়াপদের।
সন্ধি বিচ্ছেদটা করে দিয়েছেন। তার মধ্যে এখানে সকল পদেরই সন্ধি বিচ্ছেদ করা যায়। এরপরও যদি এরকম কোনো প্রশ্ন পরীক্ষায় আসে, যদি অপশন থাকে কোনোটাই নয়, তাহলে অবশ্যই উত্তর দেবেন কোনোটাই নয়। আর যদি কোনোটাই নয় ছাড়া যদি ক্রিয়াপদ থাকে, তাহলে অনেকে মত প্রকাশ করেছে যে ক্রিয়াপদের সন্ধি বিচ্ছেদ করা যায় না, শুধু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছাড়া। এর সঙ্গে আরেকজন মেবি যুক্ত ছিলেন, তার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, উনি আবার শহীদুল্লাহ রেফারেন্সটাই দিয়েছেন। তার মধ্যে এখানে এই দুজন ব্যক্তি ছাড়া বাকি অনেকে মতামত দিয়েছে যে ক্রিয়াপদের সন্ধি বিচ্ছেদ হয় না। সেই ক্ষেত্রে যদি পরীক্ষার প্রশ্ন আসে যে কোন পদের সন্ধি হয় না, তাহলে উত্তর দিবেন ক্রিয়াপদের। আর যদি অপশন থাকে যে কোনোটাই নয়, তাহলে উত্তর দিবেন যে কোনোটাই নয়। ঠিক আছে, এই তো মোটামুটি সন্ধির কিছু প্রাথমিক আলোচনা করা হলো। আশা করছি এগুলো যদি পড়াশোনা করেন, এখান থেকে আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন। আজকে আর হয়তো অল্প সময়ের মধ্যে ক্লাসে শেষ করবো। আজকে আমি শব্দের কিছু টপিকস পড়াবো, শব্দের কিছু বিষয় বাকি ছিল, ওটা আজকে পরেই ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একজন কমেন্ট করে জানতে সকল পদে সন্ধি বিচ্ছেদ করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে সকল পদে সন্ধি বিচ্ছেদ করা যায়। ওকে, আজকে আমরা শব্দের প্রকারভেদের মধ্যে আমরা আজকে আরবি শব্দ শিখবো। কি শব্দ শিখবো? আরবি শব্দ শিখবো। দেখেন, আরবি শব্দ শিখবো আমরা একটা গল্পের মাধ্যমে। আমরা একটা গল্পের মাধ্যমে যতটুকু পারি ওইটুকু শিখবো। আর আরবি শব্দ মনে রাখবেন যে আরবি শব্দ আমরা দুই ধরনের পাই। একটা হচ্ছে ধর্মীয় বিষয়, মানে ধর্মসংগত আরবি শব্দ, আর একটা হচ্ছে প্রশাসনিক সংগত। তো মনে রাখবেন যে ধর্মসংগত বিষয়গুলো পরীক্ষাতে খুবই কম আসে বা আসে না বললেই চলে। কারণ কি, যেহেতু আরবি ধর্ম যারা ইসলাম ধর্ম মানে বা ইসলাম ধর্ম বিষয়ে ধারণা আছে, তারা সেই শব্দগুলি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে কিন্তু এটা আবার কঠিন হয়ে যাবে। ব্যবসা দেখবেন যে পরীক্ষাগুলোতে মানে যেগুলো ধর্মসংগত আরবি শব্দ সেগুলো পরীক্ষায় আসে না, আসে কোনগুলো যেগুলো প্রশাসনিক বা যেগুলো সব জায়গা দিয়ে ব্যবহৃত সেগুলোই আসে। ঠিক আছে, তবে আমরা আজকে জাস্ট একটা গল্পের মাধ্যমে আরবি শব্দ শিখবো। ঠিক আছে, এই গল্প শিখতে গিয়ে আমরা একটা নায়িকাকে বেছে নিব। আপনারা অনেকে গেস করতে পারেন যে নায়িকাটা কি হতে পারে। নায়িকাটা 90 দশকের নায়িকা, এখনো বাংলাদেশের সিনেমাতে অভিনয় করছে, নাটকে অভিনয় করে, বেশ অনেকের পছন্দের একজন নায়িকা। ঠিক আছে, আমি আর বেশি মানে কালক্ষেপণ না করে নায়িকার নাম বলে দিচ্ছি। আমাদের গল্পের নায়িকা হচ্ছে মৌসুমী। গল্পের নায়িকা কে? মৌসুমী। আমরা এই মৌসুমী আপুকে দিয়েই আমরা আমাদের আরবি শব্দগুলো শিখবো, যেগুলো পরীক্ষায় আসছিল। এখান থেকে কয়েকটা প্রশ্ন যে পরীক্ষায় আসছিল ওইগুলো আমি ব্যাখ্যাও দিব যে হ্যাঁ এইটা পরীক্ষায় আসছিল। ঠিক আছে, ওকে, আমি একবার গল্পটা বলে নেই। গল্পটা এরকম দেখেন যে মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে নবাব আকবরের জলছা ঘরে কায়দা করে ঢুকে গজল গায় আর জৌলুস দেখায়। মহল্লার দুই ফাজিল ছেলে আবির ও নাজিম ফরিয়াদি হয়ে ইশারায় গভীর নজর দেয়। মৌসুমী আপু এটাকে মস্কারা মনে করে তার মোলায়েম হাতে আদর করে হালুয়া খাওয়ায় আর বলে, শয়তান মুসাফির, অন্তরে তোর তুফান হাজির হলেও আমার ইজ্জতে হামলা করবি না, কারণ এটা কামালের আমারও। হ্যাঁ, গল্পটা একটু মজার হলেও বা একটু অন্যরকম হলেও এগুলো আপনার কাজে লাগবে। আর দেখবেন যে যেগুলো একটু টেকনিক্যালি শিখবেন, যেগুলো একটু অন্য ওয়েতে শিখবেন, সেই শব্দগুলো আপনার মাথায় সবচেয়ে বেশি থাকবে। ঠিক আছে, আমি গল্পটা একবার লিখে দিচ্ছি বা শব্দগুলো লিখে দিচ্ছি, আপনি শুধু শব্দগুলো লিখবেন, আমি হয়তো প্রশ্ন করবো, আপনি জাস্ট উত্তর দিবেন। যে যেখানে থাকেন ওখান থেকে প্রশ্নগুলো উত্তর দিবেন, তাহলে আপনার মাথায় থেকে যাবে। ঠিক আছে, দেখেন আমার গল্পের নায়িকা কি হচ্ছে বলতো? মৌসুমী। মৌসুমী নিয়ে দুইটা উত্তর আছে। মৌসুমী কিন্তু আরবি শব্দ আছে, আবার মৌসুমী ফার্সি শব্দ আছে। আমি ডিকশনারি আছে আমার কাছে, বাংলা একাডেমি একটা ডিকশনারি আছে, আমি এই ডিকশনারিটা খুঁজেছিলাম যে মৌসুমী শব্দটার রিজন আরবিও দেওয়া আছে, আর মৌসুমী শব্দ ফার্সিও দেওয়া আছে। তবে আরবিটাই বেশি গ্রহণযোগ্য, আরো দু একটা ডিকশনারিতে আরবি দেওয়া আছে। যদি আরবি পান আরবি, আর যদি ফার্সি আরবি মানে আরবি না থাকে, যদি ফার্সি থাকে তাহলে ফার্সি দিবেন। ঠিক আছে, ওকে, আসলে আমরা গল্পটা শিখে নিই। আমাদের গল্পের নায়িকা কে? আমাদের গল্পের নায়িকা হচ্ছে মৌসুমী। গল্পের নায়িকা হচ্ছে মৌসুমী। মৌসুমী কি করবে? মৌসুমী লেবুর শরবত খাবে। ঠিক আছে, লেবুর শরবত খেয়ে সে গায়ে কি মাখবে? গায়ে মাখবে আতর। গায়ে আতর মেখে সে যাবে কোথায়? সে যাবে নবাব আকবরের জলসা ঘরে। তবে কি নবাবও আরবি শব্দ, আকবরও আরবি শব্দ, শব্দ জলসা আরবি শব্দ। তবে আতর মেখে নবাব আকবর জলসা। ওকে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে নবাব আকবরের জলসা ঘরে, এই জলসা ঘরে সে ঢুকবে, কায়দা করে ঢুকবে। কায়দা করে ঢুকে গজল গাবে, কায়দা করে ঢুকে গজল গাবে আর জৌলুস দেখাবে। কি দেখাবে? জৌলুস দেখাবে। মহল্লার, কোথাকার? মহল্লা। মহল্লার তুই কেমন ছেলে? ফাজিল ছেলে। মহল্লার কেমন ছেলে? ফাজিল। এই ফাজিল ছেলের নাম হচ্ছে আবির ও নাজিম। আবির ও নাজিম। আবির ও নাজিম কি হয়ে? ফরিয়াদি হয়ে।
ফরিয়াদি হয়ে ইশারায় ইশারায় গভীর নজর দেয়, ইশারায় গভীর নজর দেয়, আমাদের মৌসুমী আপু নজর দেয়। ঠিক আছে, ওকে, এইটুকু আমি আরেকবার রিপিট করে দিই, এরকম যে মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে নবাব আকবরের জলসা ঘরে কায়দা করে ঢুকে গজল গায় আর জৌলুস দেখায়। মহল্লার দুই ফাজিল ছেলে আবির ও নাজিম ফরিয়াদি হয়ে ইশারায় গভীর নজর দেয়। আশা করছি এটুকু হয়ে গেছে। ওকে, নজর দেয়, আমি উপরটুকু মিশে ফেললাম, আপনারা লিখে নিন। এই নজর দেওয়াটাকে আমাদের মৌসুমী আপু মস্করা মনে করে। এই যে নজর দেয় দুজন ফাজিল ছেলে, এই ফাজিল ছেলে নজর দেওয়াটাকে আমাদের মৌসুমী আপু কি মনে করে? মস্করা মনে করে। মস্করা মনে করে তার মোলায়েম হাতে। কেমন হাতে? মোলায়েম হাতে। মোলায়েম কিন্তু আরবি শব্দ, এই মোলায়েম ঢাকা ভার্সিটি পরীক্ষাতে আসছে, চাকরি পরীক্ষাতেও আসে। মোলায়েম হাতে আদর করে, কি করে? আদর করে, আদর করে হালুয়া খাওয়ায়। কি খাওয়ায়? হালুয়া খাওয়ায়। ঠিক আছে, আর বলে, কি বলে? আর বলে শয়তান মুসাফির অন্তরে তোর তুফান হাজির হলেও, তুফান হাজির হলেও আমার ইজ্জতে হামলা করবি না। আমার ইজ্জতে কি করবি না? হামলা করবি না। তাহলে দেখেন, এখান থেকে আমি আবার রিপিট করছি যে এই যে দুজন ফাজিল ছেলে কি করে? গভীর ইশারায় নজর দেয়। এই নজর দেওয়াটাকে আমাদের মৌসুমী আপু কি মনে করে? মস্করা মনে করে তার মোলায়েম হাতে আদর করে হালুয়া খাওয়ায়। আর বলে শয়তান মুসাফির অন্তরে তোর তুফান হাজির হলেও আমার ইজ্জতে কি করবি না? হামলা করবি না। কারণ এটা কামালের আমানত। কার আমানত? কামালের আমানত। তাহলে কামাল আমানত। আর আমি গরিব কিন্তু খারাপ না। আর আমি কি? গরিব কিন্তু খারাপ না। গরিব খারাপ। ওকে, আমি এখানে প্রায় 30টার মতো আরবি শব্দ দিয়েছি। এই 30টা আরবি শব্দ থেকে দেখবেন যে আপনি কোনো না কোনো পরীক্ষাতে ইনশাআল্লাহ এখান থেকে একটা প্রশ্ন কমন পেতে পারেন, যদি আরবি প্রশ্ন থেকে পরীক্ষায় আসে। ঠিক আছে, ওকে, ঝটপট লিখে নেন। ওকে, যদি কারো লিখতে প্রবলেম হয় বা কারো বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে জানাবেন, আমি আমার জায়গা থেকে আবার আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, লিখে ফেলেন। আশা করছি সবার লেখা হয়ে গেছে। আশা করছি লেখা হয়ে গেছে। ওকে, লেখা যদি হয়ে যায় আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। আমি জাস্ট আরেকবার বলে এটা শেষ করছি। দেখেন, গল্পটা এরকম যে আমাদের আরবি গল্পের নায়িকা হচ্ছে মৌসুমী আপু। নায়িকা কি? মৌসুমী আপু। ওকে, মৌসুমী আপু দিয়ে গল্পটা আমি শুরু করছি এরকম যে মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে নবাব আকবরের জলসা ঘরে কায়দা করে ঢুকে গজল গায় আর জৌলুস দেখায়। মহল্লার দুই ফাজিল ছেলে আবির ও নাজিম ফরিয়াদি হয়ে ইশারায় গভীর নজর দেয়। আর মৌসুমী আপু এটাকে মস্করা মনে করে তার মোলায়েম হাতে আদর করে হালুয়া খাওয়ায়। আর বলে শয়তান মুসাফির অন্তরে তোর তুফান হাজির হলেও আমার ইজ্জতে হামলা করবি না, কারণ এটা কামালের আমানত। আশা করছি এটুকু বুঝতে পেরেছেন। ওকে, আজকে আমরা আরেকটা শব্দের কিছু প্রাথমিক কৌশল শিখবো। এই প্রাথমিক কৌশলের মাধ্যমে আমরা অনেকগুলো শব্দ শিখে বলবো। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা শিখবো ফার্সি শব্দ। ফার্সি শব্দ শেখার প্রাথমিক কৌশল। সবাই ঝটপট খাতায় লিখে ফেলেন যে ফার্সি শব্দের প্রাথমিক কৌশল। ওকে, জলদি লিখে ফেলেন যে ফার্সি শব্দ শেখার প্রাথমিক কৌশল। আমরা এখানে 4টা বা 5টা রুলস দিব, 4টা বা 5টা রুলসের মধ্যে আমরা অনেকগুলো শব্দ শিখে ফেলবো। দেখেন, ঠিক আছে। ওকে, অনেকে বলছেন আমার কণ্ঠ হানিফ সংকেতের মতো। হয়তো বা মাঝে মাঝে আমার কণ্ঠটা হানিফ সংকেতের মতো হয়ে যায়, তবে আমি হানিফ সংকেতের মতো না। উনি আরো উঁচু পর্যায়ের, আমি ওনাকে খুব রিসপেক্ট করি এবং উনি আমার খুব পছন্দের একজন মানুষ, বলতে পারেন যে হি ইজ ওয়ান কাইন্ড অফ মাই আইডল। ঠিক আছে,
মানে ওনার মতো অবিসংবাদিত সংস্কৃতি মনে বলতে পারো অবিসংবাদিত মানুষ পাওয়া খুব টাফ, যে উনি এতদিন ধরে কোনো প্রকার বাজে স্ক্যান্ডাল ছাড়া বা কোনো বাজে কমেন্ট ছাড়া উনি এখন পর্যন্ত তার প্রোগ্রাম বলেন বা যে কোনো কাজ চালিয়ে যাচ্ছেন। আসলে এটা কিন্তু পারা খুব কঠিন। ওকে ঠিক আছে, আমরা এখন শিখবো যে ফার্সি শব্দ শেখার প্রাথমিক কৌশল। ওকে, এক নম্বর দিয়ে লেখেন, এক নম্বর দিয়ে লেখেন যে আইন সংক্রান্ত প্রায় সকল শব্দই লেখেন যে আইন সংক্রান্ত প্রায় সকল শব্দই আরবি শব্দ, কিন্তু আইন নিজে ফার্সি শব্দ। খুব মজার বিষয় কিন্তু দেখেন যে আইন সংক্রান্ত অধিকাংশ শব্দ বা আইন সংক্রান্ত প্রায় 90% শব্দই বলতে পারি কি শব্দ, আরবি শব্দ, কিন্তু আইন নিজে এ আবার কোন শব্দ, ফার্সি শব্দ। ঝটপট লিখে ফেলেন। আশা করছি এটা লেখা হয়ে গেছে। আমি আবার বলছি দেখেন যে আইন সংক্রান্ত প্রায় অধিকাংশ শব্দ কি শব্দ, আরবি শব্দ, কিন্তু আইন নিজে কোন শব্দ, ফার্সি শব্দ। তার মানে দেখেন এই আইন সংক্রান্ত যে শব্দগুলো পাবো আমরা কি পাবো, যে হাকিম, মুহুরি, চাপরাশি, এগুলো কোন শব্দ, আরবি শব্দ মধ্যে। তার মানে ওইখানে আমরা 30টা আরবি শব্দ শিখলাম, আর এখানে আইন সংক্রান্ত বেশিরভাগ শব্দগুলো কি পাবো, আরবি শব্দ। তার মানে দেখেন আপনি অটোমেটিক 30-এর সঙ্গে আরো 20 থেকে 25টা শব্দ শিখে ফেলেছেন। তার মানে দেখেন একবারে আপনি 50-টির অধিক শব্দ শিখে ফেলেছেন। আমরা যে শব্দের ক্লাস করি দেখবেন যে আমরা একেবারে 250 থেকে 300 শব্দ আপনাকে খুব ইজিলি আপনার মাথায় মুখস্থ করে দিতে পারবো। আমি ট্রাই করবো যে প্রতি ক্লাসে কিছু না কিছু অল্প অল্প করে গল্পের মাধ্যমে বা টেকনিক্যালি কিছু না কিছু শব্দ শেখানো। এতে হবে কি যে কারণ কি শব্দ ভান্ডার থেকে প্রশ্ন আসবে আসবে আসবে, আপনি মাস্ট একটা প্রশ্ন পাবেন। তাহলে শব্দ ভান্ডার কখনোই ছাড়া যাবে না, ঠিক আছে? ওকে, আমরা এটা পারবো যে আইন সংক্রান্ত প্রায় অধিকাংশ শব্দ আরবি শব্দ, কিন্তু আইন নিজে কোন শব্দ, ফার্সি শব্দ। এরপরে 2 নম্বর দেন, 2 নম্বর দিয়ে লিখেন, 2 নম্বর দিয়ে লেখো যে শব্দের শেষে কর বা গড় থাকলে যদি তা পেশা বোঝায়, শব্দের শেষে কর বা গড় থাকলে যদি তা পেশা বোঝায় তাহলে তা ফার্সি শব্দ। ফার্সি শব্দ। আমি আবার বলছি দেখেন, শব্দের শেষে কর বা গড় থাকলে যদি তা পেশা বোঝায় তাহলে তা ফার্সি শব্দ। যেমন দেখেন আমি একটা শব্দ দেখলাম যে জাদু, জাদুকর, বাজিগর, কারিগর। একটু দেখেন জাদুকর, বাজিগর, কারিগর এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যক্তিরই পেশা। যে জাদু করে ওটা তার পেশা, কারিগর সেও তো কোনো তৈরি করে সেও তার পেশা, বাজিগর যে বাজি দেখে বলে খেলা দেখে বলে এটা কিন্তু তার পেশা। এবং প্রত্যেক কিন্তু পেশা বোঝাচ্ছে এবং শব্দের সাথে কর বা গড় আছে, তাহলে এগুলো কোন শব্দ, ফার্সি শব্দ। এখন দেখেন আপনাকে যদি বলি আমি অজগর, আপনাকে কি বললাম, অজগর, আপনাকে বললাম সাগর। এখন দেখেন অজগরের শেষেও গড় আছে, সাগরের শেষেও গড় আছে। এখন দেখেন অজগর বা সাগর এই দুটা দ্বারাও একটাও কিন্তু পেশা বোঝায় না। তাহলে দেখেন অজগর বা সাগর দুটা শেষে গড় থাকার পরও যেহেতু এটা পেশা বোঝায় না, দ্যাটস ওয়াই অজগর এবং সাগর এইটা ফার্সি শব্দ না, এই দুটো হচ্ছে সংস্কৃত বা তৎসম শব্দ বলতে পারি। ঠিক আছে, পারবেন না? হ্যাঁ পারবেন। ওকে, আমি একটু দেখি যে কারো কোনো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা। ওকে ঠিক আছে, এবার 3 নম্বর পয়েন্ট লেখেন যে শব্দের শেষে দাঁড়, বাজ, বন্দি, সই, চি, নবিশ থাকলে ফার্সি শব্দ। গাইস দেখেন আমি আবার বলছি যে শব্দের শেষে দাঁড়, বাজ, বন্দি, সই, চি, নবিশ কটা আছে, 6টা। আবার বলছি
যে শব্দের শেষে দার, বাজ, বন্দি, সই, চি, নবিশ এই করা থাকলে তা কোন শব্দ? ফার্সি শব্দ। আসেন একটা একটা করে এক্সপ্লেন করি। প্রথমে কি আছে? দার। দার দিয়ে আমরা যত ধরনের শব্দ পাই সবগুলোই ফার্সি শব্দ। যেমন কি দেনাদার, পাওনাদার, তরফদার, হাবিলদার, চৌকিদার, দফাদার, এরকম যত ধরনের দার আছে, আর কি জমিদার, সবগুলো কি শব্দ? ফার্সি শব্দ। এরপরে কি আছে? বাজ। এরপরে কি আছে বলতো? বাজ। এই বাজ দিয়ে আপনারা শব্দ বলেন, দেখি কে কেমন পারেন। আপনারা এক একজন বাজ দিয়ে এক একটা শব্দ বলবেন, আর আপনাদের এক একটা করে প্রতিভা বেরোবে। আমি দেখতে চাই যে কার কি রকম প্রতিভা আছে। একটু জাস্ট আমাকে কমেন্ট করে জানান যে বাজ দিয়ে কার কি প্রতিভা বা কে কি শব্দ পারেন। ঠিক আছে, আপনারা বাজ দিয়ে পড়েন, আমি ততক্ষণে বন্দি দিয়ে বলে নিচ্ছি। বন্দিতে কি কি হতে পারে? দেখেন, রাজবন্দি, জবানবন্দি, কারাবন্দি, গৃহবন্দি, পানিবন্দি, যে কোনো জায়গায় বন্দি থাকলে সেটা কি বলবো? আমরা ফার্সি শব্দ বলবো। এরপর আছে কি বলেন তো? সই। এরপরে কি আছে? সই। তার আগে আমি একটু কমেন্ট দেখে আসি যে কার কি প্রতিভা বাজ দিয়ে ফুটে আসলো। ওকে, আসিফ বাবু বলছে চাপাবাজ, তার মানে ওনার চাপাবাজের প্রতিভা আছে। আরেকজন বলছে ধোকাবাজ, তার মানে ওনার ধোকাবাজের প্রতিভা আছে। আরেকজন বলেছে ধান্দাবাজ, তার মানে তার ধান্দাবাজের প্রতিভা আছে। আরেকজন বলছে রংবাজ, গুড, তার মানে তার রংবাজ প্রতিভা আছে। ওকে, এগুলো আসলে জাস্ট মজার জন্য বলেছি। তাহলে দেখেন বাজ দিয়ে যতগুলো শব্দ পাবো, শব্দের শেষে যদি বাজ পাই, এই বাজগুলো দিয়ে এগুলো হচ্ছে কি বোঝাবে? ফার্সি শব্দ। ঠিক আছে, ওকে। এরপর সই। সই বিষয়ে একটু মাথায় রাখতে হবে, শব্দের শেষে সই পেলে আমরা তাকে ফার্সি শব্দ বলতে পারবো না। যে সইগুলো দ্বারা স্থায়িত্ব বোঝাবে অথবা লংজিবিলিটি আছে বা অনেক দিন টিকবে, ঠিকঠাক আছে, এই সইগুলিকে আমরা ফার্সি শব্দ বলবো। যেমন দেখেন, যদি বলি আমি টেকসই, কি বললাম? টেকসই। দেখেন টেকসই দ্বারা কি বোঝাচ্ছি? যে অনেক দিন টিকবে। আবার দেখেন যদি বলি কি জুৎসই, কি বললাম? জুৎসই। জুৎসই মানে কি? যে অনেক দিন টিকবে বা ঠিকঠাক আছে। আবার দেখেন যদি বলি যে আমি মানানসই, কি বললাম? মানানসই মানে কি? যেটা মানিয়ে গিয়েছে বা মানবে, তার মানে কি অনেকদিন টিকবে। মানানসই, জুৎসই, টেকসই, চলনসই। আমরা দেখেন যেগুলো তাতে বুঝবেন যে অনেকদিন টিকবে বা ঠিকঠাক ভাবে আছে, সেগুলিকে আমরা বলবো কি বলুন তো? সেই সইগুলিকে বলবো আমরা ফার্সি শব্দ। এখন দেখেন যে সইগুলো দ্বারা আপনার স্থায়িত্ব বোঝাবে না, সেগুলিকে আমরা ফার্সি শব্দ বলতে পারবো। যেমন দেখেন আমি যদি বলি কি টিপসই, কি বললাম? টিপসই। এখন দেখেন টিপসই দ্বারা কি স্থায়িত্ব বোঝায়? অবশ্যই না। দেখা যায় টিপসই হচ্ছে তৎসম শব্দ, সংস্কৃত শব্দ। আবার টিপসই, বনসই, এগুলো কিন্তু সংস্কৃত শব্দ না। ওকে, এবার চি আছে। দেখেন চিতে কি হবে? তবল চি। এরপর কিন্তু নবিশ। নবিশ দিয়ে কি হয়? শিক্ষা নবিশ, নকল নবিশ, এইগুলো হচ্ছে আমাদের ফার্সি শব্দ। ওকে, তারপর দেখেন আমরা তিনটা পয়েন্টে অনেকগুলো ফার্সি শব্দ শিখে ফেলেছি। আরো হয়তো দু একটা অপশন দিব, আমি একটু দেখি। ওকে, 4 নম্বর দিয়ে আসি। এখানে কিছু কিছু বিষয় আছে, যে কিছু কিছু রং নাম আসে, যে রংগুলো হচ্ছে বিভিন্ন শব্দের মধ্যে আসে। ঠিক আছে, আমরা বেশিরভাগ শব্দের রংগুলি হচ্ছে ফার্সি শব্দ, বেশিরভাগই রং। যদি বলতে বেশিরভাগ রংগুলো কোন শব্দ? ফার্সি শব্দ। কয়েকটা রং বাদে, সে যে কয়েকটা রং বাদে ওই রংগুলো আমরা আগে শিখবো। ঠিক আছে, আচ্ছা আমি নোট করে দিচ্ছি, আপনি একটু নোটগুলো লিখবেন। প্রথমে লেখেন রাখেন নীল, ধূসর, লেখেন যে নীল, ধূসর অথবা হলুদ হচ্ছে তৎসম। ঠিক আছে, এরপর লেখেন কমলা হচ্ছে দেশি। লেখেন যে কমলা হচ্ছে দেশি। খুবই কমন ভুল থাকে, অনেক বইয়ে এই ভুলটা আছে, আপনারা এই ভুলটা করবেন না। এটা হচ্ছে চকলেট। চকলেট অনেক বই দেওয়া আছে, এটা মেক্সিকান শব্দ। চকলেট আছে মেক্সিকান শব্দ, কিন্তু চকলেট আসলে মেক্সিকান না, চকলেট হবে ফরাসি। চকলেট হবে ফরাসি, মাথায় রাখবেন চকলেট হচ্ছে ফরাসি শব্দ। এরপরে যদি বলি যে ম্যাজেন্টা, ম্যাজেন্টা হচ্ছে ইতালি। ইতালি, এটা স্টার্টে লিখবেন চকলেট। চকলেট দেখবেন যে বেশিরভাগ বা বাজারে যতগুলো প্রচলিত বই আছে সেখানে লেখা আছে চকলেট মেক্সিকান শব্দ, কিন্তু চকলেট হচ্ছে ফার্সি শব্দ। চকলেট ফার্সি শব্দ। ঠিক আছে, ওকে। আর বেশিরভাগ শব্দগুলো এগুলোর বাইরে নরমালি শব্দগুলো আসলে আমরা ওটা ধরে নিতে পারি যে ওইটা আমাদের ফার্সি শব্দ। এই তো মোটামুটি। শোন, চকলেট কিন্তু ফার্সি না, চকলেট হচ্ছে ফরাসি।
ফরাসি আর ফার্সির মধ্যে পার্থক্য আছে, ইতিমধ্যে কমেন্টে এখন জানিয়ে দিয়েছেন। দ্যাটস ওয়াই থ্যাংক ইউ। একটা হচ্ছে ইরানের শব্দ আর একটা হচ্ছে ফ্রেঞ্চ। ওকে, এই তো মোটামুটি আমরা অনেকগুলো শব্দ শিখে ফেলেছি, সন্ধি শিখে ফেলেছি। আজকে ক্লাস অনেক বেশি তথ্যবহুল ছিল, অনেক পড়া পড়ে ফেলেছি। এর মধ্যে 9:37 বেজে গেছে, আর ক্লাস বেশি এগোবো না। তো আপনারা যারা এতক্ষণ ধরে ক্লাসটা করেছেন, যারা আমার সঙ্গে ছিলেন, তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে তো শিক্ষক দিবস, সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। অনেকে আমাকে কমেন্ট সেকশনে বা মেসেজ করে জানায়, স্যার আপনার আইডি লিংক খুঁজে পাওয়া যায় না, আপনি খুঁজে পাওয়া যায় না, জাস্ট তখন ক্লাসে তখনই পাই। যারা আমাকে খুঁজে পান না, তারা দেখবেন যে গ্রুপে পোস্টগুলোতে মোটামুটি আমি কমেন্ট সেকশন করি, বা যারা আমাকে থ্যাংক ইউ জানান তাকে সাধুবাদ জানাই। অথবা আজকে হয়তো এই লাইভ সেকশনে আমার কিছু কমেন্টে হয়তো আমাকে খুঁজে পাবেন। তো যদি বাংলা দিনে কোনো প্রবলেম থাকে বা আমার তথ্য কোনো মানে অনিচ্ছাকৃত কোনো ভুল থাকে, তাহলে আমাকে জানাবেন। ওইগুলো ইনশাআল্লাহ আমরা সংশোধন রূপ দিব, বা আমি যেটা জানি সেটা আপনাদেরকে জানিয়ে দিব। আর আমাদের বাকি ক্লাসগুলো আপনারা উপভোগ করবেন। আমাদের সকল টিচার প্যানেল খুবই ভালো, সবাই খুবই অভিজ্ঞ। তো তাদেরকে একটু সাপোর্ট করবেন, দেখবেন যে তাদেরকে আপনারা যত বেশি সাপোর্ট করবেন, তারা আপনাকে তত বেশি তথ্য দিয়ে সাহায্য করবে। ঠিক আছে, তো আমাদের সঙ্গে থাকবেন, মার্চ ফরওয়ার্ডের সঙ্গে থাকবেন। আর নেক্সট ক্লাসের শুভেচ্ছা জানিয়ে, আগামী ক্লাসের জন্য আপনাদেরকে আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাংলাদেশকে ভালো রাখবেন, বাংলাদেশকে ভালো রাখবেন। আপনি ভালো থাকলে, আমরা ভালো থাকলে আমাদের বাংলাদেশ ভালো থাকবে। ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।